সার্ভেন ফাউন্ডেশন থেকে কেউ আছে? আমাদের কি লাইভ হচ্ছে? এটা আমাকে একটু যদি জানাতেন আর কি। লাইভ হচ্ছে ভাইয়া, লাইভ হচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা রেগুলার যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের যে ফোল্ডারটা আছে ওয়েব সেকেন্ড, এটার ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব, নাম দিলাম হচ্ছে CSS5। দেন আমরা একটা কোড এডিটর ওপেন করব, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। এরপরে আমি এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন CSS5 সিলেক্ট করলাম। দেন এই জায়গাতে এসে আমি একটা index.html নামে একটা ফাইল তৈরি করলাম। এরপরে একটা বয়লার প্লেট নিয়ে আসার জন্য শিফট এক্সক্লেমেটর সাইনে ক্লিক করলাম 1 এ, দেন এটা চলে আসলো CSS5। এখন এখান থেকে আমি রান উইদাউট ফ্রম ক্লিক করলাম, আমাদের টাইটেলটা চলে আসছে। আমরা গতদিন বলছিলাম যে আসলে ইমেজ নিয়ে অনেক কথা বলার জিনিস আছে, সো আমরা আজকে চেষ্টা করব প্রথমে ইমেজ থেকে শুরু করার জন্য, কারণ ইমেজটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন যে একটা ওয়েবসাইটে আসলে কি থাকে, আসলে একটা ওয়েবসাইটে কি থাকে, যদি আপনি প্রথম আলোতেই আসেন, আমরা যেটা বারবার এক্সাম্পল হিসেবে ইউজ করে থাকি, ইমেজ আর এই কন্টেন্ট। যে প্রথম আলোতে আসলে কি আছে, এখানে কি আছে বলেন? কিছু ইমেজ আছে, ইমেজ আর কন্টেন্ট। ভিডিও টাইপের সাইট খুব কম, মানে ভিডিও টাইপের সাইট যেমন ইউটিউব একটা ভিডিও কন্টেন্ট সাইট, ওখানে কি আছে, কিছু ভিডিও আছে, কিছু ইমেজ আছে, মানে ইমেজের সাথে তো ভিডিও থাকে, মানে হ্যাঁ থাকে। তো আপনি যদি নরমালি চিন্তা করেন, যদি ভিডিও টাইপের বাদ দিয়েও থাকেন, একটা ওয়েবসাইটে কি থাকে আসলে, কিছু ইমেজ থাকবে আর কিছু টেক্সট থাকবে। এখন এই যে টেক্সট গুলা, এই টেক্সট গুলার ওয়েট খুব বেশি হয় না। আপনি যদি একটা টেক্সট ফাইলের ফাইল সাইজ দেখেন, দেখবেন যে অনেক কিছু ভিতরে লিখছেন, বাট ওটার সাইজ খুব বেশি হয় না। কিন্তু ছোট একটা ইমেজ নেবেন, দেখবেন ওর সাইজটা অনেক বেশি হয়ে যায়। তার মানে ইমেজের সাইজটা কিন্তু একটা ফ্যাক্ট। বুঝাইতে পারি নাই? জি ভাই, বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে, যেমন আপনার হচ্ছে ফটোপিয়া, না না না, ফ্রি পিক, এই সাইটটা মনে করেন আপনি ডিজাইন করছেন, এই সাইটের ভিতরে অনেক ইমেজ আছে। তার মানে এই সাইটটা তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে মানুষ ইমেজ ডাউনলোড করবে। কথা ঠিক কিনা বলেন? জি ভাইয়া। জি ভাইয়া, ঠিক। জি ভাইয়া। এই এটার সাইটের উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে মানুষজন ইমেজ যেন ডাউনলোড করে। এখন এখানে বিভিন্ন টাইপের ইমেজ আছে। আপনি এই ইমেজটা মনে করেন ডাউনলোড করলেন, এই ইমেজটার সাইজ যদি অনেক একটু বেশি হয়, ইমেজের সাইজটা যদি বেশি হয়, তাহলে ডাউনলোড করতে আপনার এমবি বেশি খরচ হবে না? জি ভাইয়া। আবার সময় বেশি লাগবে। আবার এটার সাইজ যদি একটু ছোট হইতো, তাহলে ডাউনলোড করতে সময় কম লাগতো, এমবি খরচ কম হইতো। আবার এই যে ইমেজগুলা, এই ইমেজগুলা কোথাও না কোথাও সেভ করা আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। কোথায় সেভ করা আছে বলেন তো? মেমোরিতে। ভাই এখন ডাটাবেজে আছে। ডাটাবেজে ভাইয়া। এই মেমোরি কেন বলতেছেন? এখন আপনারা বলবেন সার্ভার, ডাটাবেজ, এই টাইপের কথাবার্তা বলবেন, মেমোরি বলেন না। এখন এখন কথা স্টাইল চেঞ্জ করতে হবে, তো এখন বলতে হবে যে ডাটাবেজ অথবা হচ্ছে সার্ভারে এটা জমা করা আছে। এখন আপনি আমাকে বলেন, এইটা এখানে এত হাজার হাজার ছবি আছে, তো এতগুলোর ছবির সাইজ যত বেশি হবে, তত কি হবে, ডাটাবেজে জায়গা বেশি নেবে, ওই ডাটাবেজের লোড বেশি হবে, হবে কিনা? জি ভাইয়া, হবে। তখন আপনি দেখেন, এই যে যখন আপনি freepik.com থেকে সার্চ করতেছেন, এটা তখন এই সাইটটা লোড হতেও বেশি সময় লাগবে। বুঝেন নাই? তাহলে এত কিছু কথা বলার উদ্দেশ্যটা কি? আপনি বুঝতে পারতেছেন যে ইমেজটা কিন্তু একটা ফ্যাক্ট। ইমেজটা কি? ইমেজটা কিন্তু একটা ফ্যাক্ট। আপনি যতটুকু প্রয়োজন অতটুকুই ইমেজটা আপনি সাইটে আপলোড করবেন।
যেটা না করলেই না। আমরা একটু এক্সাম্পল দিয়ে আসলে যদি বোঝার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এই জায়গাতে এসে মনে করেন আমরা একটা ইমেজ নিয়ে একটা ট্যাগ নিলাম। ইমেজ নিয়ে ট্যাগ নেওয়ার পরে এই জায়গাতে আমরা একটা ইমেজ দিই, তার আগে আমরা একটা ইমেজ ডাউনলোড করি। এখান থেকে ডাউনলোড করতে পারবো? জি পারবেন। এটা করি। টাকা পয়সা লাগবে নাকি? প্রোগুলো Free হবে না download স্যার। করবো। কি করতেছে? ডাউনলোড সমস্যা করতেছে? ফ্রি ডাউনলোডে ক্লিক করুন না। হ্যাঁ, ফ্রিতে করলাম। এটা আপনি হচ্ছে মকআপ প্রিমিয়াম। নামাচ্ছেন, ফ্রি বুঝি মকআপ, নাই। ফ্রি মকআপ ভাই নামাচ্ছেন। ইন্সপেক্ট করে ভাই ইমেজের লিংকটা দেখে নতুন একটা ব্রাউজারে ওপেন করেন ভাই, আমি এমনিতে করি। ফ্রি ডাউনলোডিং। ও ডাউনলোড তো হচ্ছে তো। ও ভাইয়া মানে লোড নেয়নি তখন। ভাই এটা তো জিপ এই ফাইল যে ডাউনলোড ডাউনলোড তো সবগুলো হয়েছে, জিপ ফাইল সবগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা দরকার না, আমাদের জিপ টিপ করার দরকার নাই, ডাউনলোড ঠিকই হচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা গুগল হয়েছে তো থেকে। ভাইয়া। হ্যাঁ ডাউনলোড হচ্ছে, বুঝতে হয়েছে পারছি, ভাইয়া। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, আমি এগুলো নিচ্ছি না, আমরা একটা কাজ করি, আমরা গুগল থেকে। ভাইয়া ভাইয়া আপনি আপনি সরাসরি কন্ট্রোল এস মারলেই আপনি সরাসরি পিকটা পাবেন, আর ওইভাবে করলে জিপ ফাইল আসবে। আচ্ছা সমস্যা না, আমরা এখান থেকে একটা গুগল থেকে একটা ইমেজ নেই। কন্ট্রোল এস দিলে আমাদের পুরো একটা সাইট ডাউনলোড হয়ে যাবে। আমাদের না একটা ওই বড় ইমেজের ইমেজ উপর, দরকার। ইমেজ আমার একটা বড় ইমেজ দরকার। সেভ অ্যাজ করলাম। আমরা এই ওয়েব সেকেন্ড বেস, আমরা যতগুলো ইমেজ রাখবো একটা ফোল্ডার করে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হবে। ফোল্ডার IMAGES ইমেজেস, যেটার ভিতরে আমরা সবগুলো ইমেজ রাখবো। সাপোজ এই ইমেজটার নাম দিলাম হচ্ছে লোগো। ঠিক আছে, এখন এই ইমেজটা আমি এখানে যদি লোড করতে চাই তাহলে প্রথমে আমাকে ফোল্ডারটার নাম দিতে হবে IMAGES ইমেজেস স্ল্যাশ logo.jpg। এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে এই অবস্থা আসছে। এখন আমার কথা হচ্ছে একটা লোগোর সাইজ আমি কল্পনা করতেছি, একটা ইমাজিন করতেছি যে এটা হচ্ছে আমার লোগো। আপনি আমাকে বলেন একটা লোগোর সাইজ কি এত বড় হবে? না ভাইয়া না। জি না হবে ভাইয়া। না। আমরা যদি আমি বড় সাইজ ইমেজ, আমার আমার আমি আসলে বোঝানোর জন্য বলতেছি। ফর এক্সাম্পল আপনি একটা লোগো এখানে রাখতে চাচ্ছেন, বাট আপনি এত বড় একটা লোগো নিয়ে আসছেন, মানে ডিফল্ট ওই লোগোটার সাইজ, ডিফল্ট সাইজই মনে করেন বিশাল বড়, যা আছে তাই। সাইজটা বিশাল বড়। এখন এত বড় ইমেজ কি আপনার এখানে ইউজ করা দরকার ছিল? না আপনি ভাই, এখন বলতে পারেন যে এই ইমেজটা এটা আছে, ঠিক আছে, আমি তো চাইলে, যেহেতু আমি এখন সিএসএস এ পণ্ডিত হয়ে গেছি, তো আমি তো চাইলেই সাপোজ এখানে আমি একটা ক্লাস ধরলাম, ক্লাস দিয়ে আমি লোগো দিলাম, দিয়ে আমি চাইলে কি করতে পারি এখানে বলেন, এর সাইজ চেঞ্জ করতে পারি না? জি ভাই ওই তাই। উইথ হাইট দিয়ে তো আমরা সবকিছু করতেই পারি, এটা তো আপনি জি বলতে ভাই। পারেন ডট লোগো হাইট দিলাম হচ্ছে মনে করেন যে 20 পিক্সেল, ওয়েট দিলাম হচ্ছে মনে করেন যে 20 পিক্সেল। এরকম দিয়ে আমরা কি করতে পারি, এটাকে ছোট করতে পারি, জি ভাই। পারি কিনা? কিন্তু এই ফাইলটার সাইজ একটু দেখে আসি আমরা। CSS5 ইমেজেস, এটার যদি প্রপার্টিতে যাই দেখবো এটার সাইজ কত, 2.64। কিন্তু যদি আমরা সাইজ এই ইমেজটাকে আগে থেকে একটা ছোট করে নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের যে সার্ভারে এই ইমেজটা যে লোড থাকতো ওই সার্ভারে একটু স্পেস মানে জায়গা কম নিত না? জি ভাইয়া। আপনি এখন বলতেই পারেন যে এইরকম একটা ইমেজের কতটুকুই জায়গা নিবে, এটা কি সমস্যা হবে? কিন্তু ছোট ছোট বিন্দুকণা যেটা বলে আর কি, আপনি এরকম একটা ওয়েবসাইটে এরকম অনেকগুলো ইমেজ থাকবে, সো এরকম ছোট ছোট করে চিন্তা করলেও দেখবেন যে এটা বিশাল একটা আকৃতি ইমেজ হয়ে যাবে। দরকার তো নাই, আপনি একটা ইমেজ যতটুকু প্রয়োজন অতটুকু আপনাকে কি করবেন, এটাকে সাইজ করে নেবেন, যতটুকু প্রয়োজন অতটুকু আপনি সাইজ করে আপনি এখানে লোড দেন।
আপনি জানি আপনি সিএসএস পারেন, সো আপনাকে যে এরকম সাইজেই দেওয়া হোক না কেন আপনি সেটাকে কি করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, কিন্তু সমস্যা নাই, কিন্তু দরকার নাই। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। একটা ওয়েবসাইট যে কোনো পার্সনই হয়তো ডিজাইন করে দিতে পারে, কিন্তু একজন ভালো ডেভেলপার আপনি কিভাবে বুঝবেন? এইরকম কিছু সাইন তো তার কাছে থাকতেই হবে। যেমন গতদিন আমরা দেখালাম কমেন্ট আউট করে সেকশন করে কাজ করা। আপনি যদি সেকশন করে কাজ না করতেন তাহলে কি কাজ হতো না? বলেন। হতো ভাইয়া, কিন্তু ভাই ওটা কাজ কিন্তু ঠিকই হতো। প্রফেশনালি হ্যাঁ, তো আপনার মধ্যে তো একটা ওই সুবিধা হয়েছে, সুবিধার জন্য না, সুবিধা তো বাদ দিলাম, ওটা হয়তো আপনি কাজ করতে সুবিধা না হলো, কিন্তু ওই কোডটা পরবর্তীতে কেউ দেখে যেন আপনাকে বুঝতে পারে যে হ্যাঁ এটা একটা ভালো ডেভেলপার কাজ করছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তো আপনি একটা ইমেজের সাইজ আপনি এরকম করে ছোট করতে পারেন। এখন আমার কথা হচ্ছে এই ইমেজ গুলোকে আপনি বিভিন্নভাবে সাইজ করা যেতে পারে। যেমন আপনি এখানে হচ্ছে পেইন্ট নামে একটা অপশন আছে না, পেইন্ট, পেইন্ট টুলস, এই জায়গা থেকে আপনি সাইজ করতে পারেন কিনা? এখানে কাজ করছেন কেউ? জি ভাইয়া, ঘর বাড়ি আসছে আর কি। শুধু ঘর বাড়ি আঁকছেন? এখান থেকে আপনি ফাইলটা, এই ইমেজটাকে সাইজ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। এই যে রিসাইজ নামে একটা অপশন আছে, এই জায়গা থেকে আপনি দেখেন এই যে পিক্সেলে ক্লিক করেন, এখানে আপনি পিক্সেল দিয়ে দিতে পারেন যে ভার্টিক্যালি কত, হরিজন্টাল কত দিয়ে দিতে পারেন। আপনি সাপোজ এখানে দিলেন হচ্ছে 100, এখানে 100 দিচ্ছেন, এই 100 অনুসারে ভার্টিক্যাল কত হবে তারা একটা অটোমেটিক্যালি বসাই দিচ্ছে। কিন্তু যদি আপনি চান যে না আমি হরিজন্টাল দিব হচ্ছে 100, ভার্টিক্যালি দিব হচ্ছে 10 বা 20, তাহলে আপনাকে এখানে উঠাই দিতে হবে। এখানে উঠাই দিয়ে আপনি এখানে এখন বসাই দিতে পারেন, দেন আপনি এটা ওকে দিতে পারেন, এরকম করতে পারেন। অথবা যেহেতু আপনার ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে যাচ্ছেন, আপনারা ফটোশপে কাজ পারবেন না বা করবেন না, এটা স্বাভাবিক, কিন্তু টুকটাক একটু জানা রাখা ভালো। হ্যাঁ দরকার, একটু হয় দরকার। সো হয়তো আবার অনেকের ল্যাপটপে বা পিসিতে কনফিগারেশনের সমস্যা হয়। আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার জন্য কিন্তু কনফিগারেশন খুব বেশি হাই দরকার নাই, কিন্তু আপনি গ্রাফিক্স এর শেখার জন্য কিন্তু আপনার কনফিগারেশনটা ভালো হওয়া দরকার। আপনি নিজেও জানেন যে সব সফটওয়্যারগুলো ইউজ করা হয় এগুলো অনেক ভারী সফটওয়্যার, সো আপনি একটা ভালো কনফিগারেশন দরকার। সো আপনি দরকার নাই, এখন অনেক অনলাইন টুলসও আছে। যেমন আপনি এখানে আসবেন, ফটোপিয়া নামে একটা অপশন আছে, ফটোপিয়া.com, ফটোপিয়া.com নামে একটা অপশন আছে। দেখবেন যে এই জায়গাতে আপনি ফটোশপের একটা পুরো ফ্লেভার এখানে পাবেন। দেখেন একটা পুরা ফটোশপের ফ্লেভার আপনি পাচ্ছেন। এখানে আপনি কি করতে পারেন, এই ইমেজটা যেটা আপনি রাখছেন সেই ইমেজটা আপনি এখানে নিয়ে এসে ছেড়ে দেন। এই ইমেজটাকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি রিসাইজ করতে পারেন। আমরা একটু দেখে আসি যে এই ইমেজটার সাইজ কতটুকু আছে। বুঝি নাই ভাইয়া, এই সাইট থেকে করলে ভাই পিসিটা হ্যাং হবে না, এক্সট্রা ফটোশপ ইনস্টল করা লাগবে না? না দরকার নাই, আমি সেই জন্যই বলতেছি যাদের ল্যাপটপের সমস্যা আছে আপনি এটা ইউজ করতে পারেন। যাই হোক আমরা একটু দেখি, এটা সাইজ আছে হচ্ছে আপনার 2.64 কিলোবাইট। আচ্ছা, আমরা এটা চাই একটু ছোট করে দেখি কি হয়। আপনি এখান থেকে সাইজ ছোট করার জন্য আপনি এই যে ইমেজের সাইজ টাইজ বিভিন্ন জিনিস আছে, আপনার দরকার নেই এত কিছু দরকার নেই। এখান থেকে ফাইলে আসেন, ফাইল থেকে আপনি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট থেকে আপনার এটা জেপিজি বা পিএনজি কোন ফরম্যাটে দিতে যাচ্ছেন সেটাও আপনি করতে পারবেন। দেখেন ইমেজের ফাইল ফরম্যাট দেখেন, পিএনজি, জেপিজি, এসবিজি, গিফ, তারপর আপনার জেপিইজি, আর অনেকগুলো ফরম্যাট আছে আসলে ইমেজের। যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন তখন আপনাকে ফরম্যাট গুলো বুঝতে হবে। যেমন আমরা এখানে যখন ইমেজটা দিছি, এই ইমেজের ফরম্যাটটা কি, জেপিজি। আমরা একটু আজকে একটু পার্থক্য দেখবো যে ইমেজ গুলা জেপিজি কি, জেপিজি মানে পার্থক্য কি, পিএনজি পার্থক্য কি, এসবিজি এগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলো বুঝবো আসলে। তো তার আগে আমরা যেটা কাজ করি, ফটোপিয়াতে আসার পরে আমরা এটাকে একটু সাইজ করতে পারি। সাইজ করে দেখি আমরা এটা কি করা যায়। আচ্ছা, এটাকে আমরা যদি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এটাকে আমরা পিএনজি ফরম্যাট করতে পারি, অথবা জেপিজি আছে জেপিজি করলাম। জেপিজি আসা করার পর এখানে আমরা একটু হাইট ওয়াইট কমাই দিলাম। সাপোজ দিলাম ওয়াইট 100, হাইট দিলাম হচ্ছে আচ্ছা 31 নিয়ে নিছি, 31ই থাকুক সমস্যা নাই। এখন দিলাম সেভ। সেভ দিলেন, দেখেন এটা কি হচ্ছে, আপনার এই জায়গাতে চলে আসছে। এটা আপনি নিয়ে এটা কপি করেন, কপি করে আপনার ওই প্রজেক্ট ডিরেক্টরিতে আপনি নিয়ে চলে যান। CSS5 ইমেজেস এর ভিতরে আপনি এখানে যদি কি করতে পারেন, রিপ্লেস করে দেন। রিপ্লেস করে দিলেন, এখন আপনি যদি এটা রিলোড দেন, এই সাইজটা হয়ে গেছে, এই সাইজটাই আছে। আমরা একটু CSS টা উঠাই দেই। এখন আমরা CSS টা উঠাই দিলাম, CSS টা উঠাই দেই। দেখেন সাইজটা কিন্তু অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে।
এটাকে কিন্তু আমরা আর সিএসএস এর ছোট করি নাই, তার মানে ইমেজের সাইজটা আসলে ছোট হয়ে গেছে। যদি আমরা এর সাইজটা দেখি, এখন প্রপার্টিসে যাই, এখন কত আসছে দেখছেন, শুধু বাইট আসছে 669 বাইট। তার মানে আপনি নিজে বুঝতে পারতেছেন আপনার সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আপনি এরকম প্রত্যেকটা ইমেজ যদি একটু সাইজ করে আপনি আপলোড করেন বা রাখেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক ভালো। আপনি বুঝতে পারতেছেন এই কথাগুলো আমার? ভাইয়া বুঝতে এটাকে পারছি। গুরুত্বহীন মনে করেন না, এটা গুরুত্ব অনেক, কিন্তু ইমেজ গুলো গুরুত্ব অনেক। সো আপনাকে ভাইভাতে কোশ্চেন করতে পারে যে আপনার একটা, আপনি ইমেজ গুলোকে আপনি কম্প্রেস কিভাবে করেন, একটা সাইটে অনেক ইমেজ থাকতে পারে, আপনি কম্প্রেস কিভাবে করতে পারেন, সাইটটা যাতে লোড কমায় কিভাবে আপনি এইসব করতে পারেন, তখন আপনি বলতে পারেন যে আমি ইমেজ গুলোকে কম্প্রেস করেও সাইটের লোডিংটা কমায় দিতে পারি। যাই হোক, একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে বলছিলাম যে ফাইল থেকে এক্সপোর্টে করলে এখানে পিএনজি, জেপিজি, এসভিজি এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে পিএনজি কি, জেপিজি কি, ঠিক আছে? আমরা যদি একটু সার্চ দিই এখানে যে আচ্ছা পিএনজি ফুল ফর্ম এরকম সার্চ দেই, দেওয়ার পরে আচ্ছা আমরা এখানে আসি যে হোয়াট ইজ পিএনজি এন্ড জেপিজি এরকম একটা সার্চ দেই। এখানে একটু দেখেন, পিএনজি স্ট্যান্ড ফর পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। PNG stand for portable network graphics with so called lossless compression। মানে এখানে বলতে চাচ্ছি যে আরেকটা জেপিজি দেখেন, এটা বলতেছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপস। এখানে একটা জিনিস দেখেন, লুজলেস আর একটা হচ্ছে লুজি। লুজলেস আর একটা লুজি, দুইটা জিনিস বলে দেওয়া আছে। জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য দেখেন, এটা লুজলেস, পিএনজিটা হচ্ছে লুজলেস আর জেপিজিটা হচ্ছে লুজি। এটা তারা বোঝানোর চেষ্টা করতেছে এরা যে আপনি পিএনজিটাকে ছোট বড় করলেও, ছোট আছে এটাকে ইমেজ বড় করলেও খুব বেশি ফেটে যায় না, এটা খুব বেশি ফাটবে না। কিন্তু আপনি জেপিজি ইমেজটাকে, জেপিজি কে আমি ছোট থেকে বড় করতে গেলে দেখবেন ফেটে যাবে। আপনারা যখন ফটোশপে কাজ করেন, এই ফটোশপে যখন কাজ করতেছেন, তখন এই ফটোশপে কিন্তু যে ইমেজগুলো নিয়ে কাজ করে, এই ইমেজগুলোকে কিন্তু ছোট বড় করলেও এগুলা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন, দেখবেন যে ওই ইমেজগুলোকে আপনি যত বড় টানা হিসা যাই কিছু করেন না কেন, ওগুলা কিন্তু সেম থাকবে। সো আমরা যখন ইমেজগুলো ইউজ করে থাকি তখন ম্যাক্সিমাম পিএনজিটা একটু ভালো, কারণ সেটা কারণটা বুঝতে পারতেছেন যে একে ছোট বড় আপনি যাই কিছু করেন না কেন, এটা কি হচ্ছে লুজলেস, এটাকে আপনি যাই কিছু করেন না কেন এটা ফাটবে না। আর জেপিজিটা কি হবে, এটা লুজি, এটা হচ্ছে ফেটে যাবে। আমরা আরেকটা ইমেজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা এসভিজি নিয়ে কথা বলবো, সেটা আমরা একটু পরে আসতেছি। এই যে পিএনজি আর জেপিজি এই বিষয়টা আপনি বুঝেন। আমরা এই ইমেজটাকে যদি আমরা পিএনজি তে কনভার্ট করি, এই যে ইমেজটা আছে এটা তো জেপিজি ছিল, আমরা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা পিএনজি তে কনভার্ট করলাম, পিএনজি তে কনভার্ট করে সাইজ আমরা একই রাখলাম, রাখার পরে এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে আমরা কপি করে আমাদের ফাইলে নিয়ে যাই, এখানে আমরা পেস্ট করলাম। এটা হচ্ছে আপনার জেপিজি, এটা হচ্ছে পিএনজি। এটাকে যদি আমরা একটু সাইজ দেখি, এটা কিন্তু সাইজ বেশি, বুঝতে পারতেছেন? এটার সাইজ কিন্তু কত কি মানে বাইট ছিল, এটা কিন্তু 2.79 কিলোবাইট। তার মানে এটার সাইজ কিন্তু একটু বেশি, বেশি তো হবেই, কারণ এর তো কোয়ালিটি ভালো, এই ইমেজটা কোয়ালিটি ভালো, সো এটার জন্য বেশি এটা হবেই। এখন আপনি যদি পিএনজি ইমেজটা ইউজও করে থাকেন, পিএনজি ইমেজ ইউজ করলেন, কিন্তু একে আপনি সাইজ কমাবেন কিভাবে? এই ইমেজটা পিএনজি ঠিক আছে, কিন্তু এরও সাইজ আপনি চাইলে কমাইতে পারেন। অনলাইনে অনেক টুলস আছে, অনলাইনে আপনি সার্চ যদি দেন যে পিএনজি ইমেজ কম্প্রেস লিখে সার্চ দিবেন, দেখবেন এখানে অনেকগুলো সাইট আছে যারা অনলাইনে আপনাকে ইমেজগুলো কম্প্রেস করে দিবে, মানে ছোট করে দিবে, সাইজটা অটোমেটিক্যালি ছোট করে দিবে। তো আমরা মূলত যে টিনি পিএনজি এটা ইউজ করে থাকি বেশি ক্ষেত্রে। তো আপনার এই জায়গাতে আপনার ওই ইমেজটা আপনি আপলোড করেন, যে ইমেজটা আপনি এখানে রাখছেন, এই ইমেজটা আমি এই জায়গাতে আমি আপলোড করলাম। এই ইমেজটার সাইজ দেখেন 2.9 কিলোবাইট, সেখান থেকে হয়েছে কত 2.1 কিলোবাইট। কমছে না? এটা 26% কিন্তু কমে গেছে। এটা বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাইয়া। এই জিনিসগুলো কেমনে কমলো? জাস্ট শুধু ফাইলটা আমি এই জায়গাতে আমি আপলোড করছি, এই জায়গাতে শুধু আমি এই জায়গা থেকে ফাইলটা এভাবে করে আপলোড করলাম,
ফাইলটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে। এখন আপনি এই জায়গাতে ডাউনলোড করেন, ফাইলটা আপনি ইউজ করবেন। আচ্ছা আপনি আমাকে বলেন, আজকে আমি যে ফটোপিয়া দেখালাম, তারপরে আপনার যে টিনি পিএনজি বা এটা দেখাচ্ছে, এগুলো সম্বন্ধে আপনারা সবাইকে আগে থেকে জানতেন? না ভাইয়া। সবাই জানতেন? অনেকটাই জানতাম। অনেকেই জানতেন না। এখন জানতাম দেখেন না। দুই একটা জিনিস কিন্তু এরকম করে জানে রাখলেন। এখন এক জিনিস আপনাকে একটা লজিক বুঝায়। আপনি যখনই বুঝতে পারলেন যে ফটোশপের কাজ আমি সফটওয়্যার ইনস্টল না করেও গুগল থেকে সার্চ করে আমি ফটোশপের সব কাজই করতে পারতেছি মোটামুটি। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, আপনি একটু ভেবে দেখেন। আমি আপনাকে দুইটা জিনিস দেখালাম, কিন্তু এটার দ্বারা আপনার ভাবা উচিত কি ছিল, যে যেহেতু ফটোশপের মতো একটা জিনিস সেটা আমি অনলাইনের মাধ্যমে করতে পারতেছি, তার মানে এমন অনেক জিনিস আছে যেটা আমি অনলাইনে করতে পারবো। বুঝেন নাই? জি ভাইয়া, ও তো আমরা জানি, Online-এ তাহলে- আমরা জানতেছি না। যেমন যে আমরা কি করতে পারি, যে এই যে পেইন্ট টুলের মাধ্যমে এখান থেকে আমরা সার্চ করলাম যে PAINT পেইন্ট টুলস, পেইন্ট টুলের মাধ্যমে আমরা এখানে ড্র করতে পারতেছি, বা ইমেজটাকে সাইজ করতে পারতেছি, বা ইমেজটাকে ছোট বড় রিসাইজ করতে পারতেছি। হ্যাঁ, এরকম করতে পারতেছি। তো সেটা আমরা কি করতেছি, ফটোপিয়াতে সেই কাজটা আমরা করতে পারতেছি, সেটা অনলাইনে। এটার জন্য আপনার সফটওয়্যার ইনস্টল করা লাগতেছে না। আমি এটা দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলোর জন্য আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে হয়, বা ওটা আপনি আদৌ করতে পারবেন কিনা খুব কষ্টকর। ফর এক্সাম্পল, আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড, আপনি জানেন এই শুধু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকে করতে পারে না, এই জন্য যারা ফটোশপ কাজ করে তাদের কাছে যাইতে হয়। কিন্তু এমন অনেক সাইট আছে যেখানে শুধু আপনি ইমেজটা আপলোড করবেন, একটা ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে। বুঝাতে পারি না আমি? শুধু একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকে ফটোশপ যারা কাজ করে তাদের কাছে চলে যায়। কিন্তু অনেক সাইট আছে যারা কি করে অটোমেটিক্যালি, এইরকম আমি এখানে যে এরকম একটা ইমেজ আপলোড করতেছি, অটোমেটিক্যালি তারা সাইজ কমায় দিচ্ছে। তেমনি অনেক সাইট আছে যারা অটোমেটিক্যালি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এটা দ্বারা আরো বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার অনেক কাজই আছে যেসব কাজগুলো আপনি এরকম অনলাইনের বিভিন্ন সাইট গুলা থেকে আপনি সেই আপনার ওই কাজগুলো করতে পারবেন, যে কাজগুলোর জন্য আপনার সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নাই, সফটওয়্যারের কাজ সম্বন্ধে জানারও প্রয়োজন নেই। আচ্ছা দেখেন, এই যে আমি ইমেজ কম্প্রেস করা দেখালাম, এটার জন্য কি কোনো জ্ঞানের প্রয়োজন আছে? এটা শেখার কোনো প্রয়োজন আছে? এটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে এখানে ফাইলটা আপলোড করেন, আর এখানে ফাইল আপলোড করলেই তো অটোমেটিক্যালি এই দুটা জিনিস চলে আসছে। এটা দ্বারা আপনি বুঝতে পারছেন এই যে ডাউনলোড করেন, মানে এটা কোনো দেখানোর প্রয়োজন নাই, কার কাছে শেখার প্রয়োজন নাই। বাট আপনার জানা ছিল না যে এইরকম করে অনলাইনেও করা যায়। আমি এটা দ্বারা আরো বোঝানোর চেষ্টা করছি যে আপনি এরকম অনেক কাজ আছে যেটা আপনি অনলাইনে করতে পারেন। তার মানে কোনো কাজ করার আগে আপনি যদি সার্চ করেন যে এটা কি এটা অনলাইনে করা যায় কিনা, কিন্তু গুগলে সার্চ করে দেখবেন যেটা অনলাইনে করা যায় কিনা, অনলাইনে এমন কোন টুলস আছে কিনা যেটা আপনি অনলাইনে কাজ সমাধান করতে পারবেন। ঠিক আছে, এই জন্য এটা দেখানোর উদ্দেশ্য যে আপনি অনলাইনে অনেক কাজই করতে পারবেন, যাতে আপনি এটার জন্য আর কোনো টেনশন করতে না হয়। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, কাজের কাজ মানে এখনো কিছু করি নাই আমরা। একটা জিনিস সেটা হচ্ছে ওই যে এসভিজি কথা বলছিলাম, আমরা একটা ইমেজে আসি, সেটা হচ্ছে এসভিজি। এসভিজি হচ্ছে এটা একটা ইমেজের ফরম্যাট, এটা হচ্ছে একটা ইমেজের ফরম্যাট এসভিজি। ও হয় নাই তো না, এসভিজি এটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। ঠিক আছে, এই ইমেজটা আমরা আসলে ইউজ করি কোন জায়গাগুলোতে? এই ইমেজটা আমরা ইউজ করি মূলত আমরা লোগো গুলাতে। যখন কোন আমরা লোগো করি, এই লোগো গুলোর ক্ষেত্রে আমরা এই ইমেজটা ইউজ করে থাকি। এই ইমেজটাকে আপনি টানা হিসরা যাই কিছু করেন না কেন, এই ইমেজটা আসলে সহজে কি হবে না, সহজে না, এটার সাইজ মানে আপনার খারাপ হবে না, এটা কোয়ালিটি ঠিকই থাকবে। এই ইমেজটাকে আপনি যা কিছুই করেন না কেন, এর কোয়ালিটি কখনো নষ্ট হবে না। এছাড়াও এই ইমেজটা আপনি বিভিন্ন ভাবে একে কাস্টমাইজ করতে পারেন, সেটা আমরা দেখাবো আজকে কিভাবে এটা কাস্টমাইজও করা যায়। তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা একটা এসভিজি ইমেজ নিয়ে আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা তার আগে একটু দেখি এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে যদি আমরা একটু সাইজ বড় করি, এই ইমেজটাকে আমরা একটু সাইজ বড় করি, দেখি কি অবস্থা হয়। এখানে এই ইমেজটা একটু সাইজ বড় করে দেখতে পারি। ডট লোগো, সাপোজ হাইট দিলাম হচ্ছে
300 পিক্সেল, ওয়েট দিলাম হচ্ছে 500 পিক্সেল। দেখি তো আর কি অবস্থা হয়। আপনারা কি দেখে বুঝতে পারছেন কোয়ালিটি খারাপ হচ্ছে? জি ভাই। জি ভাই। কোয়ালিটি জি ভাই, খারাপ হচ্ছে, তাহলে আপনি আরো বড় করবেন, আরো কোয়ালিটি খারাপ হবে। এই জন্য আমরা মূলত চেষ্টা করব যে এসভিজি টাইপের ইমেজ গুলা লোগো ক্ষেত্রে আপনি সব টাইপের ইমেজ কিন্তু আপনি আবার এসভিজি তে ইউজ করেন না। এসভিজি তে বললাম লোগো টাইপের ইমেজ গুলাতে সবচেয়ে বেশি ইউজ হয়। তো আপনি যদি লোগো টাইপের জিনিস হয় তাহলে সেক্ষেত্রে আপনি এসভিজি ফরম্যাটটা ইউজ করতে পারেন। আমরা একটা এসভিজি ফরম্যাট নামে একটা ইমেজ নেওয়া ছিল, আমি দেখি আছে কিনা। ইমেজের ভিতরে এসভিজি, দেখি এসভিজি কোনটা। এটা হলো পিএনজি, এটা হলো এসভিজি সম্ভবত, না? আচ্ছা, এখান থেকে ইমেজ আমরা নিয়ে আসতে পারি এখানে আমাদের প্রজেক্টে। পেস্ট করে দিলাম। এই জায়গাতে যদি আমি এখন দেই ইমেজেস এর ভিতরে এসভিজি, এই ইমেজটা দিলাম। এখন আপনি এখানে রিলোড দেন, দেখছেন ইমেজটা? দেখতে পাচ্ছেন আমার এটা স্ক্রিন? জি ভাই। জি ভাই। এটা আপনি একটু বড় করেন আর আচ্ছা। যাই কিছু করেন না কেন, এর কিন্তু এর কোয়ালিটি নষ্ট হবে না। যদি আপনি এখানে আরো বড় করে দেখেন, এখানে সাপোজ আপনি হাইট দিলেন হচ্ছে 1300 দেন, এর কিন্তু কোয়ালিটি নষ্ট হবে না। ঠিক আছে, এর কোয়ালিটি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কিন্তু। এই জন্য আমরা এসভিজি ইমেজ ইউজ করে থাকি। এখন এটার তো গুরুত্ব বুঝলেন যে এসভিজিটা কোয়ালিটি নষ্ট হবে না, বাট লোগো গুলোর ক্ষেত্রে আমরা এসভিজি ইউজ করে থাকি। কিন্তু এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এই ইমেজটাকে আপনি বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন এক্সএমএল ফরম্যাটে। তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনারা এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এই কোডে যদি আপনি এক্সটার্নাল কোনো এক্সটেনশন অ্যাড করতে চান তাহলে এই জায়গাতে আছে, দেখেন এই জায়গাতে এক্সটেনশন, এই এক্সটেনশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসলে অনেকগুলো এক্সটেনশন আপনাকে আছে, আপনাকে এই জায়গাতে সার্চ করতে হবে। আমরা এখানে করব আসলে এসভিজি ভিআর নামে একটা এক্সটেনশন। এটা আমি অলরেডি ইনস্টল করছি আমি, এই জন্য এখানে দেখাচ্ছে না। আপনাদের ক্ষেত্রে যেহেতু এটা ইনস্টল করা থাকবে না, এই জন্য এখানে এইরকম একটা ইনস্টল নামে একটা বাটন থাকবে, যার শুধু আপনি একটা ইনস্টল ক্লিক করতে হবে। তাহলে এই এসভিজি ভিআর নামে একটা ফরম্যাট অটোমেটিক্যালি এটা আপনার এই কোড এডিটরে ইনস্টল হয়ে যাবে। মানে যে কোনো এক্সটেনশন যদি আপনার এই ভিজুয়াল স্টুডিও কোডে আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করলেই আপনার কি হবে, এখানে আপনার এক্সটেনশন গুলো পাবেন। আপনি কোন এক্সটেনশন অ্যাড করতে চাচ্ছেন এটা লিখে সার্চ করবেন। আমি চাচ্ছি এসভিজি ভিআর নামে একটা এক্সটেনশন, এটা লিখে সার্চ করলে দেখবেন যে এসভিজি ভিআর নামে একটা এক্সটেনশন চলে আসছে। তো আমার এখানে যেহেতু ডাউনলোড করা মানে ইনস্টল করা আছে, এই জন্য এখানে ইনস্টল বাটনটা শো করতেছে না, বাট আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল বাটনটা শো করবে। এখন আমরা দেখি যে এসভিজি ইনস্টল করাতে আমার কি হয়েছে আসলে। এখানে একটা জিনিস দেখেন, আমার ইমেজ কোনটা, এসভিজি, এই যে এটা svg.svg, এই ইমেজটা যখনই আপনি ওই এক্সটেনশনটা অ্যাড করবেন, যদি আপনি ওই এক্সটেনশনটা এখানে ইনস্টল করেন তাহলে আপনি এই ইমেজে ক্লিক করলে দেখবেন এইরকম আপনি একটা এক্সএমএল এর একটা ফরম্যাট পাবেন। এই ইমেজের বৈশিষ্ট্য এটা, এই এসভিজি যে ইমেজটা আমি দেখাচ্ছি এই ইমেজের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। এই কোডগুলো দেখে আপনি খুব বেশি বুঝবেন না, আমি এটা নিয়ে আপনারা চাইলে একটু স্টাডি করতে পারেন। আমি জাস্ট একটু বেসিক আইডিয়া দেওয়ার জন্য বলতেছি। অনেক সময় আপনাদের ভাইভাতে কোশ্চেন হতে পারে যে এসভিজি ইমেজ দিয়ে আপনি কাজ করছেন কিনা, তো এই জন্য জাস্ট আপনাদের একটু টাস্ক দেওয়ার জন্য শুধু দেখাচ্ছি। এই ইমেজটাকে আপনি কি করতে পারবেন, আপনি তো এখান থেকে আপনি চাইলেই এই হাইট ওয়েট বাড়াইতে পারেন না। আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি হাইট ওয়েট বাড়াতে পারেন, আপনি সিএসএস ইউজ করে এখানে আপনি হাইট ওয়েট বাড়াতে পারেন। কিন্তু আপনি যদি এসভিজি ইমেজ ইউজ করেন তাহলে আপনি এখান থেকেও সেটা চেঞ্জ করতে পারবেন। যেখানে এখানে ওয়েট দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, এখানে আপনি আমরা একটু হাইট ওয়েট ছাড়া দেখি।
এটা হচ্ছে তার ডিফল্ট, এই ইমেজটা হচ্ছে তার ডিফল্ট সাইজ। এখন যদি আপনি এই জায়গাতে 300 জায়গাতে আপনি 100 করে দেন এবং হাইটটা আপনি 100 করে দেন, এখন রিলোড দেন, সাইজটা ছোট হয়ে আসতেছে। এটার জন্য কিন্তু আপনি সিএসএস ইউজ করেন নাই, এখানে এক্সএমএল এর এই ফরম্যাট গুলোতে এসে আপনি এখানে হাইট ওয়েট চেঞ্জ করতেছেন। এখানে আসলে অনেক কিছু চেঞ্জ করা যায়, যেমন আপনি এখানেতে চাইলে এটা কালার কি দেওয়া আছে, এটা রেড কালার দেওয়া আছে। আপনি দেখেন এখান থেকে চাইলে আমরা কালারটাও চেঞ্জ করতে পারবো। এটাতে কালার যেন কই দেওয়া আছে, এই যে রেড কালার দেওয়া আছে, এটাতে আপনি কি দিতে পারেন, ব্লু দিতে পারেন, কালারটা ব্লু হয়ে গেল। তো এইরকম আপনি ইমেজটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন সেই এসভিজি ইউজ করলে। যদি আপনি এসভিজি ফরম্যাট ইউজ করে থাকেন তাহলে আপনি এইরকম ভাবে ইমেজটা বিভিন্ন ভাবে কিছু করতে পারবেন। তো এটা নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, সেই জিনিসগুলো আপনারা একটু দেখেন যেটা নিয়ে আর কি করা যায়। আর শুধু আপনাদেরকে হিংস দেওয়ার জন্য, টাচ দেওয়ার জন্য এটা দেখানো কারণ। ভাইয়া ওই আপনারা বুঝতে পারছেন? কোড গেলে ভাইয়া, কোডটা ভাইয়া কোথায় ক্লিক করে আনলেন যেন, এটা দেখলাম না। এক্সটেনশন এই যেখানে, এই যেটাতে আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকেন তাহলে এই জায়গাতে এক্সটেনশনে ক্লিক করবেন, এই জায়গাতে আপনার সকল এক্সটেনশনগুলো শো করবে। আপনি এসভিজি ইমেজটাকে দেখানোর জন্য, ভিউ করার জন্য যে এক্সটেনশনটা দরকার সেটার নাম হচ্ছে এসভিজি ভিউয়ার। এসভিজি ভিউয়ার এই এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা আপনি অ্যাড করলেই আপনি এই ফরম্যাটগুলো নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? না ভাই, আমি করছিলাম ওই যে এখানে যে ওটা ইনস্টল করার পর যে আপনি যে এই যে কোডগুলো আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড করলেন, আপনি এক্সটেনশনটা অ্যাড করলেন, আপনি তো এই প্রজেক্টে অনেকগুলো ইমেজ রাখছেন তাই না? আপনি যদি logo.png, এই logo.png তে আপনি ক্লিক করেন তাহলে তো শুধু আপনি ইমেজই পাচ্ছেন। কিন্তু যদি আপনার এইখানে যদি এসভিজি ফরম্যাটে কোনো ইমেজ থাকে, এসভিজি ফরম্যাট মানে যেমন জেপিজি, পিএনজি, তেমনই একটা ফরম্যাট হচ্ছে এসভিজি। এই ফরম্যাটে যদি ইমেজ আপনার এখানে থেকে থাকে, সেখানে যদি আপনি ইমেজে ক্লিক করেন, ওই ইমেজে ক্লিক করলে আপনি দেখবেন যে এইরকম একটা অপশন, এইরকম একটা ফাইল চলে আসবে। এই ফাইলগুলো থেকে আপনি এটার বিভিন্ন ফরম্যাট আপনি কাস্টমাইজ করতে পারবেন। বুঝা যায় নাই? ভাই এই এসভিজি পিকচার গুলো কোথায় পাবো? গুগলে সার্চ করবেন, গুগলে কি না পাওয়া যায়, আপনাকে সার্চ করলে গুগলে পাওয়া যেতে পারে। ভাই এসবিসি সাইজে কি বানানো যায় না? হ্যাঁ, আপনি যে এক্সপোর্ট করলেন ফটোপিয়াতে, এখানে কি দেওয়া ছিল, ফাইল, এক্সপোর্ট, এই যে এসভিজি, জি জি, এটা সেভ তাহলে করলে তো যে এসভিজি কোনো ফরম্যাট ফটো হয়ে যাবে। এসবিসি ফরম্যাটে বানানো যাবে। হ্যাঁ, ফটো আপনি এরকম একটা সাইটে গিয়ে এরকম কোডগুলো দেখছিলাম, তো আমি কিছু বুঝতেই পারিনি যে কি করছে এরা, বলছি কিভাবে করছে না বলছে বুঝতে পারি। ওটা এক্সটেনশন দেখেন, আপনি যদি এক্সটেনশনটা এসভিজি হয় তাহলে আপনি এটা নিয়ে অনেক কাজ করতে পারবেন। আচ্ছা, এটা টাচ দেওয়ার জন্য এটা নিয়ে খুব মাথা ব্যথা করা কিছু নাই, হ্যাঁ, খুব বেশি ইউজফুল হবে না, বাট যদি আপনারা কখনো ভাইরাল ফেস করতে চান তাহলে এই জিনিসগুলো দরকার হতে পারে। আর জিনিসগুলো যাতে মাথায় একটা, যাতে আমি মানে আপনি বলতে না পারেন যে এই টপিকস গুলো নিয়ে কথা হয় নাই, বাট টপিকস গুলো শুধু এইরকম কোন একটা টপিকস যে আসলেই সিএসএস এর ভিতরে আছে, এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে দেখানো জিনিস। আপনি এখন করার উদ্দেশ্যটা কি, আপনি খাতায় লিখে রাখবেন যে এসভিজি ইমেজ। আপনার কিচ্ছু মনে নাই, মনে করেন আজকে ক্লাসের পরে আর আপনার কিছুই মনে নাই, বাট এসভিজি ইমেজ নামে একটা ইমেজ আছে, এতটুকু শুধু আপনার খাতার মধ্যে লেখা আছে। তাহলে আপনি কি করতে পারবেন, একদিন না একদিন স্টাডি করতে পারবেন যে এসভিজি জিনিসটা কি একটু দেখি, হয়তো আবার আপনার মনে পড়বে। কিন্তু যদি আপনার এই লেখাটা না থাকে তাহলে আপনারা কোনোদিনই মনে পড়বে না যে এসভিজি নামে কিছু আছে কিনা। অন্তত ভাইবা দিতে যাওয়ার আগে একটু দেখে গেলেন যে এসভিজি জিনিসটা কি। হ্যাঁ, এই জন্য বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য। আচ্ছা, আমরা আজকে অনেকগুলো জিনিস দেখানো আরো বাকি আছে, এটা এতক্ষণ পর্যন্ত শুধু ইমেজ নিয়ে কথা বললাম। হ্যাঁ, ইমেজ নিয়ে কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে একটু মাথায় রাখেন তাহলেই হবে, ঠিক আছে? আমরা কি সামনে দিকে এগোবো? ক্লাস মনে হয় একদম মরা মরা ভাব হয়ে গেছে ভাই। ঠিক ভাই, আগান। জি ভাই, আগান। জি ভাই, আগাতে পারেন। ক্লাসে কি আপনারা আছেন বলেন তো? জি, আছি। জি ভাই, আসি তো। হ্যাঁ, হাত তুলবো। ক্লাসে দেখি এখন 30 জনের মতো হয়ে গেছে। না ভাই, আপনি বাদে 26 জন। আচ্ছা, আমাদের যে আপুগুলার কথা বলেন, আপু এই যে নিশাত আপু কোথায় আছে? জি ভাই, আছি আমি।
বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, তানজির রহমান আপনি বুঝতে পারতেছেন? জি ভাই। জিজ্ঞেস করে আসলে লাভ হয় না, আপনারা ক্লাসে সবই বোঝেন, কিন্তু আমি বুঝতেছি না আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি হয়। হ্যাঁ, এটাই সমস্যা। হতাশ হয়ে যায় মাঝে মধ্যে আপনাদের ভাই আপনি performance যখন বলেন তখন তো ভালোই বুঝি। দেখে। আপনি যদি প্র্যাকটিস করতে যান 2 দিন পরে তাহলে তো বুঝবেন না। আমি কথা বলছি না আপনাকে, আপনাদেরকে তো বলছি যে আপনাকে আজকে ক্লাস করছেন, এটা খাতায় লিখে রাখতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হতে যদি পসিবল হয় আজকে 10 মিনিটের জন্য হলে আপনি একটু ওই খাতাটা নিয়ে একটু বসেন। আজকে রাতের জন্য, রাতে 10 মিনিটের জন্য হলেও খাতাটা নিয়ে বসেন যে আজকে হ্যাঁ এটা শিখলাম, এই জিনিসগুলো কি একটু মাথায় নেন, কালকে প্র্যাকটিস করেন। কিন্তু আপনি তো তা করেন না, আপনি ডিরেক্টলি 2 দিন পরে গিয়ে দেখি। আপনার 2 দিন পরে না, আমি জানি আপনারা কি করেন, কারণ আমিও তো ওই লেভেলে ছিলাম, আমিও জানি। আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে কি হয় যে সপ্তাহে হয়তো 2টা-3টা ক্লাস থাকে, আর ক্লাস থাকে না। এখন যেদিন ক্লাস থাকে আমি জানি যে ওই দিন হয়তো একটা অ্যাসাইনমেন্ট থাকবে বা প্রেজেন্টেশন থাকে অথবা ক্লাস টেস্ট থাকে। সো ক্লাসে যাওয়ার আগে মাথা ব্যথা শুরু হয়ে যায়, হাই হাই ক্লাস টেস্ট তো আছে, কিছু একটা আছে, সো পড়তে হবে। ওই 2-1 ঘন্টা পড়াশোনা করে দৌড় ক্লাসের ভিতরে। হ্যাঁ, কিন্তু ওই ক্লাসটা, যে ক্লাসটা পরীক্ষা নিচ্ছে সেই ক্লাসের পড়া তো আমাদেরকে আরো 1 সপ্তাহ আগে পড়াইছে ক্লাসে। আমি 1 সপ্তাহ পরে যখন পড়তে যাচ্ছি তখন কি আমার মাথা থাকবে? থাকবে না। আর যদি আমি ক্লাসটা, যেদিন ক্লাস করাইছে টিচার সেই দিনই যদি আমি একটু দেখি, তাহলে আমি ক্লাস টেস্টের দিন আমার খুব বেশি সমস্যা হবে না, 5 মিনিট একটু দেখলে আমার হয়ে যায়। তো এই জন্য আপনি আজকে ক্লাস দেখতেছেন, আপনার উচিত আজকেই অন্তত কিছু সময়ের জন্য হলেও একটু আপনি আপনার মতো করে একটু বুঝে মাথার মধ্যে রেখে দেন। আমি যেভাবে বোঝাচ্ছি ব্যাপারটা এরকম বুঝে রাখার দরকার নাই। আপনারা ছোটবেলায় না ক্লাস 9-10 বায়োলজি পড়ছেন না? আপনারা ওনাকে আছেন এখানে? বায়োলজি, জীববিজ্ঞান কেউ আছেন পড়ছেন? জি ভাইয়া আমার আছে। আচ্ছা, ওই যে বৈজ্ঞানিক নামগুলা মনে আছে কিনা? বৈজ্ঞানিক নামগুলা দেখছেন কত বড় বড় বৈজ্ঞানিক নাম? জি ভাই মনে আছে। আচ্ছা, ক্লাস 9-এ থাকতে যেটা হইতো, আসলে সত্যি বলতে আমার ক্ষেত্রে যেটা হতো, আমি রিডিং ই পড়তে পারতাম না। এত কঠিন কঠিন নাম যেটা আমি রিডিং করতে পারতাম না, সেই নামটা আমি মুখস্থ করবো কিভাবে? আমি এই টেনশনে বাঁচি না। যে নামটা আমাকে দেখে পড়তে বললে আমার কয়েকবার আটকাইতে হয় রিডিং করতে, সেই নামটা আমাকে মুখস্থ করতে বলা হচ্ছে। এবং এমন তো না যে আমাকে 1টা-2টা নাম মুখস্থ করা বলা হচ্ছে, বৈজ্ঞানিক নাম তো হাজার হাজার নাম আছে। চিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম কি, গাছের বৈজ্ঞানিক নাম কি, এরকম হাজারটা প্রকারের বৈজ্ঞানিক নাম মুখস্থ করা লাগতো। এখন আপনি বলেন যে নামটা আমার রিডিং করতে পারতেছি না, সেই নামটা মুখস্থ করা খুব সহজ কাজ? সহজ কাজ না। তখন যেটা চিন্তা করলাম যে সাপোজ আমার মনে একটা নাম মনে আছে যে ইলিশা, ইলিশ মাছের ইংলিশ নাম সম্ভবত হিলিশা বা এরকম টাইপের কিছু। হিলসা হিলসা এইরকম কিছু নাম যেটা আছে, মানুষ একটা হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স আচ্ছা, এইরকম কিছু আছে। তো এখন কথা হলো যে এই নামগুলো মুখস্থ করতাম কিভাবে? যে এই নামটার সাথে কোন একটা মানুষের নাম বা কোন একটা মানুষের অ্যাটিটিউড বা কোন একটা মানুষের বৈশিষ্ট্য অথবা কোন একটা গাছের বৈশিষ্ট্য বা কোন একটা স্মৃতির সাথে আমি মিলাইতাম, কোন একটা কাহিনীর সাথে আসলে নামটা মিলাইতাম, যাতে যখনই ওই নামটা জিজ্ঞেস করবে আমার ওই কাহিনীটা মনে চলে আসে, তাহলে আমি নামটা যেন বলতে পারি। আমি সত্যি বলতে আমি এইরকম করে করে আমার এই মানে এসএসসি লেভেলটা পার করছি। এরপরে আমার ইন্টারমিডিয়েটে আসার পর ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি বায়োলজি কোনোভাবে টানা ইচ্ছা করে পড়াশোনা করছি। সেকেন্ড ইয়ারে উঠে আমি ওটা সাবজেক্ট চেঞ্জ করছি। মানে আমি বলার চেষ্টা করতেছি এটা যে এই জিনিসগুলো, এই যে আমি যেটা শেখাচ্ছি। হ্যাঁ বলেন বলেন বলেন। একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাইলাম যে আপনি এসএসসি কোন স্কুল ছিল? না, এসএসসি ছিল হচ্ছে আমার মাদ্রাসা, ইন্টারমিডিয়েট ছিল আমার কলেজ, আমাদের এলাকায় কলেজ, আর ইউনিভার্সিটি তো ঢাকাতে। ভাই আমিও জয়পুরহাটের, এই জন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে বানিয়াপাড়া মাদ্রাসা, বানিয়াপাড়া, হ্যাঁ বানিয়াপাড়া মাদ্রাসা। আপনার কোন ভার্সিটি যেন? সোনারগাঁও? হ্যাঁ, এটা একটা বড় মাদ্রাসা, কামিল মাদ্রাসা। আচ্ছা যাই হোক, ওই টপিকে না যাই। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে যেভাবে বুঝাচ্ছি, আমি তো আপনাকে কোনো কিছু একটাতে বুঝাচ্ছি, কিন্তু আপনার দরকার নেই তো আমার মতো করে বোঝানোর জন্য। আপনি আপনার মতো করে নিজের ভিতরে জিনিসটা কন্টেইন করেন। আপনি যেটা বুঝতেছেন না আপনার, আমি তো দেখেন এই জিনিসগুলো নিয়ে অনেক
পড়াশোনা করছি, আগের ব্যাচে পড়াইছি, আমি নিজে কাজ করছি, এই জন্য আমি এটা বলতে পারতেছি অনর্গল। কিন্তু ব্যাপারটা তো জানি, এটা আপনি একবার শুনেই এটা মাথার মধ্যে রাখাটা ডিফিকাল্ট। একবার জিনিসটা ইজি, জিনিসটা কঠিন না, কিন্তু নামগুলা তো মনে রাখা ডিফিকাল্ট। এই যে এসভিজি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, আপনার কাছে মনে হয় নামটা একবার শুনেই আমার এই মাথার মধ্যে আছে এটা, কিন্তু এটা যদি আপনি কোনো কিছুর সাথে একটু মিলান বা কোনো কিছুতে একটু তুলনা করেন বা কোনো কিছুর সাথে কম্পেয়ার করে আপনি আপনার মতো করে নিজের মধ্যে রেখে দেন, তাহলে অনেক বেশি দিন এটা কি করবে, স্টে করবে আপনার ভিতরে। আপনি আপনার মতো করে এটা বুঝে আপনার ভিতরে রেখে দেন, যেটা আমি বায়োলজির বিভিন্ন এক্সাম্পল আপনাদেরকে দিলাম। তো এর সাথে বেশি কিছু বলার নাই। তো আপনি আপনার মতো করে জিনিসগুলো বুঝেন, বুঝে আপনি সেগুলো ইমপ্লিমেন্ট করেন। আপনি ভাইবাতে কোশ্চেন যেভাবে করুক, সবচেয়ে ভাইবা বড় কথা, এটা আপনাকে তো নিজে কাজ করতে হবে। ভাইবা বড় কথা না, আপনি নিজে কাজ করবেন। সো কাজ করার ক্ষেত্রে আপনি যদি আপনার মতো করে বুঝেন কাজ করতে পারলে তো ঠিক আছে, দ্যাটস ওকে। আর আপনি যদি ভাইবা ফেস করতে যান তাহলে কিছু তো জিনিস তো বলতেই হবে। আর আপনি যদি আপনার মতো করে বুঝাইতে পারেন তাহলে তারা বুঝবে যে না আপনি আসলে কাজ পারেন, মানে বোঝেন। হয়তো 100% মিলে নাই, কিন্তু 80% মিলছে। সো তারাকে এই জিনিসটা কিন্তু কম্পেয়ার মানে বুঝবে আসলে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু নেক্সট লেভেলে চলে যাই। আমাদের নেক্সট যে পড়াশোনা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এই নামটার সাথে পরিচিত আছেন তো? ট্রান্সফর্ম ভাই ওই যে ভাই। টেক্সট গুলা যে আপার কেস ক্যাপিটালাইজ করে কনভার্ট করার এগুলো না? জিনিসটা আসলে এক ফর্ম থেকে আরেক ফর্মে। আপার কেস লোয়ার কেস। আচ্ছা বৈদ্যুতিক আচ্ছা, তার আগে বলেন যে সালমান খানের মুভি দেখেন আপনারা? হ্যাঁ ছোটবেলায় দেখছিলাম, এখন আর দেখি না বাংলা হ্যাঁ, ছবি। এই কি বলেন, আমির খানের মুভি দেখেন না? আমির খান মুভি দেখছেন? আমির খান, আমির খানের মুভি জি ভাই। দেখছি কিন্তু আমির খানের ওই যে, আচ্ছা আমির খানের যে মুভি, ওই যে আপনার কি যে কুস্তিগির যে একটা ছিল না মুভি, কি নাম জানো ওটা? দাঙ্গল। দঙ্গল, হ্যাঁ দঙ্গল। এখন এই দঙ্গল মুভিতে তার ওয়েট কত ছিল দেখছেন আপনি? তার 100 প্লাস 100 প্লাস। 100+। আবার পিকে মুভিতে তার ওয়েট কত ছিল? অর্ধেক না, 60 মেবি। অর্ধেক হবে, তার অর্ধেক অসম্ভব না। তাহলে আপনি ব্যাপারটা বোঝেন, ওই রকম একটা ফিগারকে আপনি এতকে কি করতেছেন, ট্রান্সফর্ম করতেছেন। যেমন বাংলাদেশে অলরেডি এই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে, আরিফিন শুভ তার বডিকে ট্রান্সফর্ম করতেছে। মানে ট্রান্সফর্ম বলতেছে আমরা একটা জায়গা থেকে একটা লেভেলে আমরা নিয়ে যাওয়া, হ্যাঁ, একটা পজিশন আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এইরকম একটা কাজ আসলে আমরা করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আসলে আমি দেখবো আসলে, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমরা ওই যেভাবে আমরা করি, যেহেতু আমরা একটু অ্যাডভান্স হয়ে গেছি, তো আমরা কিভাবে করতে পারি, আমরা চেষ্টা করবো যে একটা বক্সের ভিতরে, আমাদের প্রথম ধারণাটা আমি একটু বলি। জিনিসটা হচ্ছে যে আমি একটা বক্সের ভিতরে আমি আরেকটা বক্স নেব, এটা হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য। একটা বক্স, ওই বক্সের ভিতরে আমি আরেকটা বক্স নেব। তো আমি যদি এইভাবে লিখি, প্রথমে যে বক্সটা নিব সেটার নাম হচ্ছে বক্স। এই বক্সের ভিতরে এই বক্স নেব, মানে প্রত্যেকটা একটা করে ডিবের নাম ক্লাস দিলাম বক্স। আমি আউটার নামে, মানে বাইরের দিকে যে বক্সটা যেটা বাইরে থাকবে সেটাকে বলতেছি আমি আউটার বক্স, OUTER, আউটার BOX বক্স। মানে আউটার বাইরের যে বক্সটা থাকবে সেটাকে বলতেছি আমি হচ্ছে আউটার বক্স। এটার সাথে আমি তিনটা নিব। আউটার বক্স নেবে কয়টা? আমি তিনটা নিব। আউটার বক্স নেব আমি তিনটা, এই জন্য 3 দিলাম। এবং এটার ভিতরে, এই আউটার বক্সের ভিতরে আমি কি করব, ডট বক্স ডট তিনটা ইনার বক্স নিব। মানে তিনটা বক্সের ভিতরে তিনটা ভিতরে বক্স থাকবে। তিনটা বক্স যেগুলো আছে এদেরকে বলতে আমি আউটার বক্স, এদের ভিতরে যে তিনটা বক্স থাকবে এই তিনটা বক্সকে বলতে আমি ইনার বক্স। এই জন্য আমি লিখলাম INNER, ইনার BOX বক্স। এখন আমি যদি এন্টার দেই, দেখেন কি হয়েছে, যে প্রত্যেকটা ডিভের নাম দেওয়া হয়েছে ক্লাসগুলোর নাম দেওয়া হয়েছে বক্স। যদি আপনি এইগুলো বাদ দিলাম, এটাকে কল্পনা করে দেখেন, এটা হলো আউটার বক্স, এটা হচ্ছে ইনার বক্স। মানে একটা বক্সের ভিতরে আরেকটা বক্স করতে চাচ্ছি, বুঝতে পারতেছেন? এটা ওই যে প্রথমে যে ইয়া করলেন, স্টার দিয়ে যে বাইর করলেন না সবগুলা, ওইটা যদি লাইনটা আরো দেখেন। হ্যাঁ এই দেখেন,
এই ডট বক্স মানে প্রত্যেকটা ডিভের একটা করে ক্লাস নাম থাকবে বক্স, এবং তার একটা ক্লাসের নাম থাকবে হচ্ছে আউটার বক্স। এই আউটার বক্স হবে তিনটা, আউটার বক্স হবে তিনটা। এই আউটার বক্সের ভিতরে আবার ইনার বক্স থাকবে। এই জন্য আমি এইভাবে লিখলাম। এখন থেকে আমি যদি ইন্টার দেই, মাদারুল ইসলাম আপনার মাইক্রোফোন অফ করেন। এরকম করে আমি তিনটা বক্স নিলাম। এখন যদি আমি এই বক্সটাকে ধরি, এই বক্সটাকে ধরি, ধরার পরে যদি আমি এর একটা হাইট ওয়েট দেই, বক্স সাপোজ দিলাম হচ্ছে হাইট হচ্ছে দিলাম 100 পিক্সেল, ওয়েট দিলাম হচ্ছে 100 পিক্সেল, এবং একটা কাজ করতে পারি, একটা বর্ডার দেই, তাহলে দেখতে ভালো লাগবে। বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এখন যদি আমি রিলোড দেই, তিনটা বক্স হয়ে গেছে, এখানে তিনটা বক্স হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে তিনটা না, এখানে কিন্তু ডাবল আছে, একটা বক্সের উপর আরেকটা বক্স পড়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। সেটা আমরা জন্য বোঝার জন্য আমরা একটা কাজ করি, যে আউটার বক্স যেটা আছে, যেখানে যেখানে আউটার বক্স পাবে সেখানে সেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু দিলাম একটাতে। আবার ইনার বক্স, এই যে ইনার বক্স নামে যে ক্লাসটা আছে এটাকে ধরলাম, ডট ইনার বক্স, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ এটা দিলাম। এখন যদি আপনি রিলোড দেন, দেখেন এখানে কিন্তু দুইটা বক্স আছে, ভিতরে একটা আছে উপরে একটা আছে, দুইটা বক্সই আছে। বুঝাতে পারি নাই, সেটা বোঝানোর জন্য আমরা আসতেছি। দেখেন আমরা করতে চাচ্ছি কি, যে ভিতরের যে বক্সটা আছে, ভিতরের যে বক্সটা আছে সেই বক্সটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। ভিতরের যে বক্সটা থাকবে সেই বক্সটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি, একটু ট্রান্সফর্ম করতে পারি। কিভাবে করতে পারি সেটা দেখেন। আমরা এই যে ইনার বক্স মানে ভিতরের বক্সটা, এটার ভিতরে যে বক্সটা সেটা হচ্ছে ইনার বক্স। এই ইনার বক্সটাকে আমরা ট্রান্সফর্ম করতে চাচ্ছি, লিখলাম হচ্ছে ট্রান্সফর্ম দিলাম। ট্রান্সফর্ম যখনই আপনি লিখতেছেন তখনই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন সম্বন্ধে আমি দেখানো সম্ভব হবে না। আপনার উচিত হবে এই ট্রান্সফর্মের সবগুলো অপশন দেখানোর জন্য। আমি একটা অপশন দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে আপনার স্কেল করে দিলেন, স্কেল করে 0.5 করে দিলেন, তার মানে এটা অর্ধেক হয়ে আসবে। আপনি এখন রিলোড দেন, এখন দেখেন দুইটা বক্স দেখতে পাচ্ছেন কিনা। এটা একটা বক্স, এটা ভিতরে আরেকটা বক্স। ভিতরেরটা হচ্ছে ইনার বক্স, যেটা আমরা ক্লাসের নাম ধরছি হচ্ছে ইনার বক্স। এই ইনার বক্সটাকে কি করতেছেন আপনি, স্কেল করতেছেন 0.5, মানে অর্ধেক। যেটাকে আপনি অর্ধেক 0.5 বলতে আমরা অর্ধেক বলতে চাচ্ছি। যদি আপনি এখানে করা হচ্ছে 0.75, 4 ভাগের 1 ভাগ করতে চান তাহলে 75 দেন, 0.75, তাহলে এইরকম হবে। হ্যাঁ, আপনি এরকম পার্সেন্টেজ অনুযায়ী আপনি এরকম স্কেল করতে পারেন। এই ইনার বক্সটাকে কিন্তু আমরা ট্রান্সফর্ম করতেছি। এই ইনার বক্স যে ক্লাসটা আছে, এই যে ইনার বক্স, এই বক্সটাকে আমরা ট্রান্সফর্ম করতেছি। সেটা কিভাবে, স্কেল দিয়ে এরকম ভাবে করতে যাচ্ছি। এটা আমরা আরো বিভিন্ন ভাবে করতে পারি। যদি আমি এটা উঠাই দিলাম, যে আমি আবার লিখি, দেখেন নরমালি আপনি এইভাবে যদি লেখেন, আপনি ট্রান্সফর্ম করেন নাই, নরমালি এরকম লিখলে কি হচ্ছে আসলে, সরি, নরমালি এরকম করলে এখানে দুইটা বক্স আছে। আমি যাচ্ছি ভিতরের যে বক্সটা, সেই বক্সটাকে আমি কি করব, একটু ট্রান্সফর্ম করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টিজ আছে, এখানে স্কেল দিলাম। স্কেল দেওয়ার পর আমি বলে দিলাম এখানে 0.5, মানে অর্ধেক, 100 পিক্সেলের অর্ধেক করে দিবে, সে অর্ধেক হয়ে যাবে। এই যে অর্ধেক হয়ে গেছে। আপনি যদি 4 ভাগের 1 ভাগ করতে চান তাহলে 0.75, আপনি এভাবে যা ইচ্ছা তাই করতে পারেন। সাপোজ যদি আপনি এখানে 1 দেন, এখানে 1 দেন, 1 দিলে মানে কি 100%, 1 দেওয়া মানে কি 100%, তার মানে এটা 100% এটা কি হবে, ধরে নিবে। তো 100% মানে তো এটা ফুল হয়ে যাবে, ফুল হয়ে গেল। আপনি এমনও করতে পারেন যে 2%, তো মানে 200%, 2 দেন, এটা আরো বড় হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে।
তো আপনি এইভাবে পার্সেন্টেজ অনুযায়ী এটাকে আপনি কম্পেয়ার করতে পারবেন। তো আমি 0.5 দিলাম এবং অর্ধেক করলাম। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম স্কেল দিলাম, আমরা এটাকে রোটেট করতে পারি। এটাকে আমরা বিভিন্ন ভাবে রোটেট করতে পারি। আমরা যারা ত্রিকোণমিতি বা জ্যামিতি নিয়ে পড়াশোনা করছি, তো আমরা এটা ওই যে কেউ বলতে পারবেন sin 30 ডিগ্রি মান কত? হাফ। সম্ভবত হাফ স্যার, এরপর আর মনে নাই। তারপর হচ্ছে cos 60 ডিগ্রি মান, হাফ। মানে মুখস্থ কিন্তু আমরা এইভাবে করতাম যে এটা যদি 30 ডিগ্রি মান হাফ হয়, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ হবে, cos এর উল্টা হবে। এরকম করে মুখস্থ করা সহজ হইতো। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা কাজ করি সেটা হচ্ছে আমরা এটাকে স্কেল না করে, স্কেল করতেছি তো স্কেল করব না, স্কেল না করে আমরা রোটেট করব। রোটেট করেন, রোটেট করলে যেটা হবে আপনাকে বলে দিতে হবে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন। আসলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, আপনাকে যদি বলে দেয় 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে যদি ডিগ্রি করতে চান তাহলে আপনাকে এখানে ডিগ্রি লিখতে হবে, ডিইজি, 30 ডিইজি, ডিগ্রি হচ্ছে এটা দিবেন আপনি। এখন যদি আপনি এটা রিলোড দেন তাহলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এরকম রোটেট হয়ে গেছে। এখন এখানে আরেকটা কাহিনী, যদি এখন আপনার প্রয়োজন হয় যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এটা ঠিক আছে, বাট এটা হাফ হইতে হবে, এখন কিন্তু ফুল এটা আছে, আমরা কিন্তু হাফেরটা উঠাই দিছি, যেটা ওই যে স্কেল করলাম হাফ, স্কেল যেটা আমরা হাফ করছিলাম সেটা কিন্তু এখন নাই। কিন্তু আপনি যদি তখন চান যে না আমি এটা স্কেল হাফ করে দেবো, যেমন ট্রান্সফর্ম স্কেল 0.5, আপনি চাইলে কি করতে পারেন 0.5 এটা দিয়ে করতে পারেন, কিন্তু এটা দিয়ে কাজ হবে না। দেখেন এটা কিন্তু এখন কি নিচ্ছে, 0.5টা নিচ্ছে, তার মানে প্রথমেরটা কাজ করতেছে না, এই ট্রান্সফর্মের প্রথমটা কাজ করতেছে না। আপনি একাধিক জিনিস আপনি ইউজ করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। বাট যদি আপনি মনে করেন যে আপনি এইভাবে একটা একটা করে করবেন, এই ট্রান্সফর্ম দিয়ে রোটেট করবেন, এই ট্রান্সফর্ম দিয়ে আপনি স্কেল করবেন, তাহলে হবে না। আপনি এই ট্রান্সফর্ম দিয়ে রোটেট করছেন, আপনি এখানেই করতে পারবেন, এখানে আপনি কি করবেন স্কেল করতে পারেন, স্কেল 0.5, এই লাইনটা উঠাই দিতে হবে। এখন দেখেন এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এবং এটা কি হবে, স্কেল হবে, অর্ধেক হয়ে যাবে। এই হয়ে গেছে, বুঝা গেছে? এটা আসলে অনেকগুলো জিনিস এখানে অনেকগুলো জিনিস ইউজ করতে পারবেন। যেমন আমি আরেকটা দেখাই, ফর এক্সাম্পল হচ্ছে ট্রান্সফর্ম, এখানে এই যে ট্রান্সলেট, আচ্ছা ট্রানজিশন হয়েছে, সরি ট্রান্সফর্ম, এখানে দেখবেন যে ট্রান্সলেট, এই যে ট্রান্সলেট দেওয়া, দেখেন ট্রান্সলেট যদি আপনি এক্স এ ক্লিক করেন তার মানে এক্স মানে এক্সেস বরাবর এটা কতটুকু সরবে সেটা আপনি বলে দেবেন। সাপোজ 10 পিক্সেল সরে যাবে এক্স এক্সেস বরাবর, এক্স এক্সেস বরাবর এটা 10 পিক্সেল সরে যাবে। দেখেন এটা কিন্তু 10 পিক্সেল এক্স এক্সেস বরাবর ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো এটা আসলে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আপনাদের কি করতে হবে, নিজেদের মতো করে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। শুধু আপনি কি করতে পারেন দেখেন, এটা শেখার জন্য কি আমাকে সবগুলো দেখাইতে হবে? আপনি যদি এখানে ট্রান্সফর্ম লেখেন, ট্রান্সফর্ম থেকে ইন্টার দিলেন, ট্রান্সফর্মের কতগুলো ভ্যালু আছে সবগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি একটু সময় করে নিয়ে যদি আপনি একটা একটা করে দেখেন যে এটা দিয়ে কি হয়, এস কে কি দিয়ে হয়, এটা দিয়ে কি হয়, এই জন্য দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে পারবেন। বাট ট্রান্সফর্ম মানে যে এরকম কিছু একটা করা যায়, আমার দেখার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে ট্রান্সফর্ম দিয়ে আপনি এরকম কিছু একটা করতে পারবেন। সো ট্রান্সফর্মে এরকম অনেক কাহিনী আছে, আপনি ট্রান্সফর্ম দিয়ে আপনি স্টাডি নিজের মতো করে করতে পারবেন। বুঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা এই ট্রান্সফর্মে যখন শিখলাম, এর পাশাপাশি আরেকটা জিনিস শেখা দরকার, সেটা হচ্ছে আপনার ট্রানজিশন। আপনারা পাওয়ার পয়েন্টে কাজ করছেন? পাওয়ার পয়েন্টে? জি ভাই। জি ভাই। পাওয়ার পয়েন্টে আপনার এই যে ট্রানজিশন নামে একটা অপশন দেখছেন আপনারা, এটা জি ভাই। আমরা সবাই দেখেন নাই না? এই জায়গা তো যারা প্রেজেন্টেশন তৈরি করে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, একটা স্লাইড কত সুন্দর দেখেন, এটা কত সুন্দর, ওই যে হ্যাঁ এটা দেখেন, ওই সিনেমাতে দেখেন না, সিনেমাতে প্রথমে এরকম হয়, বাংলাদেশ সিনেমাতে এটা কিন্তু খুব আগে চলতো, এই যে এরকম হইতো একটা সিনেমা হলে, অনেক এরকম কিন্তু কাহিনীগুলো ঘটে। এটা হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ,
কত দ্রুত বা কত ধীরে ধীরে একটা জিনিস কিভাবে হবে, ট্রানজিট করবে। তো এই জিনিসগুলো থেকে, এই কনসেপ্টটা থেকে আসলে এই ট্রানজিশন ব্যাপারটা আসছে। তো আপনাদের এই পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকছেন তারা কিন্তু এই ট্রানজিশন কথাটার সাথে পরিচিত। তো আমরা এই ট্রানজিশনটা নিয়ে একটু দেখাইতে পারি যে ট্রানজিশন নিয়ে কিভাবে কাজ করা যায়। আপনাদের কাছে কি এখন একটু কঠিন মনে হচ্ছে নাকি? এগুলো আসলে একটু 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 অ্যাডভান্স, এই জিনিসগুলো আসলে সচরাচর লাগে না, কিন্তু আমরা কিন্তু প্রমিস করছিলাম যে মোটামুটি মিড লেভেল পর্যন্ত যাতে আপনারা মিড লেভেল টপিকগুলো সম্বন্ধে একটু আইডিয়া পান। তো আমি এই জন্য এই জিনিসগুলো দেখাচ্ছি। তাছাড়া আমরা এই সিএসএস টা এতদূর পর্যন্ত আসতাম না। সিএসএস এর হয়তো আমরা আরো একটা ক্লাস নেব, মানে তখন আপনার একজন বলছিল যে সিএসএস এর একটু ক্লাস বেশি নেওয়ার জন্য। কারণটা হচ্ছে সিএসএস টা আসলে খুবই দরকার। আপনি অন্তত ডিজাইন ডেভেলপমেন্ট নাও ভালো পারেন, শুধু ডিজাইনটাও যদি ভালো মতো শিখে দিতে পারেন এখান থেকে, তাহলেও আমরা মনে করবো যে না আমরা সার্থক, কিছু অন্তত আপনাকে একটা ভালো কিছু করে দিচ্ছে। হ্যাঁ, অন্তত সিএসএস টা দিয়েও যেন আপনি ডিজাইনটা অন্তত করে দিতে পারেন, যে কোনো টাইপের ডিজাইন যেন আপনারা পারেন। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে একটু সিএসএস টা নিয়ে একটু এক্সট্রা কথাবার্তা একটু বলি। আচ্ছা, আমরা কি এখন যেটা দেখবো যে এই যে ট্রানজিশনটা, তো ট্রানজিশনটা দেখার জন্য বেশি কিছু করতে হবে। আমরা একটা সাপোজ একটা বক্স নেই, বক্স নিলাম, ইন্টার দিলাম, এই বক্স নিলাম, একটা ইন্টার দিলাম। আমি এখন এটাকে যদি ধরি, এই বক্সটাকে ডট বক্স, এর একটা হাইট দেই, হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, হোয়াইট দিলাম হচ্ছে 200 পিক্সেল। একটা বর্ডার দিলে আসলে বুঝতে সুবিধা হবে, এই জন্য একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড। আমরা রিলোড দিয়ে দেখি কি হয়। এইরকম আমরা একটা কি করলাম, বক্স তৈরি করলাম। এইরকম আমরা একটা বক্স রেডি করলাম, যেটা আমরা অ্যাজ ইউজার সবসময় করেই থাকি। চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলেন হলো মনে করেন যে রেডি দেন, রেড কালারটা সবচেয়ে বেশি চোখে পড়ে, রেড কালার একটা দিলাম। এখন আমাদের যেটা করতে হবে আসলে এটাকে ট্রানজিশন করতে হবে। ট্রানজিশনটা যেটা আমি পাওয়ার পয়েন্টে দেখালাম। আচ্ছা, ট্রানজিশনের আগে আমি একটা জিনিস দেখাই, ট্রানজিশনটা কেন দরকার হবে। আপনি এই জিনিসটাকে যদি আপনি হোভার করেন, ডট বক্স HOVER, হোভার, হোভার করলেন, হোভার করার পরে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন আপনি অন্য একটা স্যালমন, এটা দিলেন। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কত দ্রুত চেঞ্জ হচ্ছে, মানে দেখতে খুব ভালো লাগতেছে, দ্রুত চেঞ্জ হচ্ছে না? জি ভাইয়া। দ্রুত চেঞ্জ হচ্ছে। জি ভাইয়া দ্রুত। এই জিনিসটা যদি না হয়, এটা যদি আমরা বলে দিতে পারি যে তুমি এত ধীরে 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 ট্রানজিশনটা হবে, যেটা আমরা পাওয়ার পয়েন্টে দেখালাম যে তুমি যখন ট্রানজিশনটা করবা তখন যাতে ধীরে 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 কোন একটা ট্রানজিশনটা হয়, এই যে ধীরে ধীরে হয়ে যাচ্ছে, তো এই ট্রানজিশনটা আমরা করবো। ওই ভাইয়া। তো ওই রকম একটা ট্রানজিশনটা করার জন্য আমরা এখানে আসলে এখানে আমরা লিখবো ট্রানজিশন। এই যে ট্রানজিশন নামে একটা প্রপার্টিজ আছে। আমরা ট্রানজিশনটা বিভিন্ন ভাবে করতে পারি, আমরা ট্রানজিশনটা বিভিন্ন ভাবে করতে পারি। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড কালারের উপর করতে পারি, হোয়াইট এর উপর করতে পারি, বিভিন্ন কালারের উপর। সাপোজ আমরা একটা কাজ করে থাকি ব্যাকগ্রাউন্ড কালারের উপর, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড COLOR কালার, ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমরা ট্রানজিশনটা করব, এবং এই ট্রানজিশনটা কত সেকেন্ড ধরে হতে থাকবে, দ্রুত কত দ্রুত শেষ করবেন। আমরা বলে দিলাম যে এটা 5 সেকেন্ড পর্যন্ত এই ট্রানজিশনটা হতে থাকবে। আমরা বলে দিলাম এই ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রানজিশনটা 5 সেকেন্ড পর্যন্ত হবে। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি এখানে হোয়াইট বা কিছু একটা দেন, এইরকম একটা দেন। তার মানে আমাদের নরমালি কালার কি দেওয়া আছে বলেন তো, এটা রেড কালার দেওয়া আছে। হোয়াইট কালার হইতে হইতে 5 সেকেন্ড সময় নেবে, পুরো একদম হোয়াইট কালার হইতে হইতে সে 5 সেকেন্ড সময় নেবে। একটু রিলোড দেই, দিয়ে আপনি মাউসটার উপর নিয়ে আসেন। ও এখনো হয় না, সরি, আমরা কি করছি, সেভ করেন ইয়া সেমিকোলন দিতে ভুলে গেছি, হোয়াইটের পরে সেমিকোলন দেওয়া হলো। কিছু মিস করছি নাকি আমরা?
আচ্ছা সরি, এই দেখেন মাউসটা আমি নিয়ে গেলাম, দেখেন হোয়াইটটা হইতে 5 সেকেন্ড সময় নিচ্ছে। কিন্তু আপনার একটু পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন। সাপোজ আমি এটা ব্ল্যাক দিই, তাহলে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। আমরা টাইমটা একটু বাড়াই দেই, 10 সেকেন্ড করি। আমাদের নর্মাল কালারটা আছে কি রেড কালার, বাট এটা ব্ল্যাক হতে হতে 10 সেকেন্ড সময় নেবে। এটা হচ্ছে আমাদের নর্মাল কালার, বা এটা যখন মানে ব্ল্যাক করবে, এই ব্ল্যাক করতে 10 সেকেন্ড সময় নেবে। এই মাউসটা রাখেন, দেখেন দ্রুত কিন্তু ব্ল্যাক হচ্ছে না। মাউসটা নিয়ে যাওয়ার পরপরই কিন্তু ব্ল্যাক হচ্ছে না, এটা সময় নিচ্ছে 10 সেকেন্ড সময় নিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা এইভাবে করতে পারেন, আপনি আরো করতে জি পারেন। ভাইয়া। ফর এক্সাম্পল আপনি এখানে একটা কাজ করতে পারেন। এটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার উপর করতে চাচ্ছেন আপনি, এটা সাপোজ হচ্ছে আপনি হোয়াইট করেন, WIDH, হোয়াইট এর উপর করেন, হোয়াইট এর উপর করেন। এখানে সাপোজ এটার সাইজ কেমন আছে, এরকম সাইজ আছে না, এটা 200 পিক্সেল করে, 200 পিক্সেল ওয়াইড আছে। আপনি চাচ্ছেন যখনই মাউসটা উপরে আসবে তখন এর ওয়াইডটা যেন বেড়ে যায়, যেন ওয়াইডটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ওয়াইড সাপোজ দিলাম হচ্ছে আমি 500 পিক্সেল, আর টাইম দিলাম হচ্ছে 10 সেকেন্ড। মানে এই 500 পিক্সেল হইতে সে 10 সেকেন্ড সময় নেবে। মাউসটা এখানে নিয়ে আসেন, দেখেন 500 পিক্সেল হইতে সে 10 সেকেন্ড সময় নেবে। 10 সেকেন্ড সময় শেষ, তার 500 পিক্সেল হওয়া শেষ। আপনি এমনও করতে পারেন যে এখানে ওয়াইড বাড়তেছে, হাইটও বাড়তেছে, তাহলে আপনি এখানে হাইট দেন। যে হাইট কি হবে, এখানে হাইট হচ্ছে হয়তো 600 পিক্সেল পর্যন্ত হবে। এই 10 সেকেন্ড সময়ের মধ্যে হাইট হবে 10। এই হাইটটা দ্রুত কেন হলো, এখানে কিন্তু আমি বলে দেই না হাইটের উপর হবে, এখানে কিন্তু এই ট্রানজিশনটা ঘটবে কিসের উপরে, সেটা আমাকে আগে বলে দিয়ে আসতে হবে যে এই ট্রানজিশনটা ঘটবে ওয়াইডের উপরে। ওয়াইডের উপরে এই ট্রানজিশনটা ঘটবে, কিন্তু যেহেতু আপনি হাইট দিচ্ছেন, হাইটের উপর তো ট্রানজিশনটা হচ্ছে না, তাহলে আপনাকে হাইট বলে দিতে, এখানে হাইট করে দিতে হবে, HEIGH হাইট। তাহলে আপনার কি হবে, হাইটের উপর ট্রানজিশনটা হবে, আর ওয়াইডটা দ্রুত চলে যাবে। তো এই হচ্ছে আসলে ট্রানজিশনের ব্যাপার স্যাপার। আমাদের আর একটা টপিকস আছে, শেষ করতে হবে, আমি দ্রুত একটু কভার করে যাচ্ছি। জাস্ট টপিকস গুলো সম্বন্ধে একটু মাথায় নেন, ট্রানজিশনটা কি, ট্রান্সফর্ম জিনিসটা কি, যদি কখনো কাজে লাগে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ, খুব বেশি কঠিন কাজ না। ঠিক আছে, কি হোভারের উপরে নির্ভরশীল? হ্যাঁ হোভারের উপর তো নিতে হবে। যখনই আপনি হোভার মানে কি মাউসটা ওর উপরে নেবেন তখনই কিছু একটা ঘটবে, যখন মাউসটা নেবেন তখনই কিছু একটা ঘটনা ঘটবে, এই জন্য হোভারটা দিতেই হবে। কিন্তু নর্মাল হোভার আর এই হোভারের মধ্যে পার্থক্যটা কি দেখালাম, আগেই দেখালাম। নর্মাল হোভার হলে কি হবে, নর্মাল দ্রুত সে কাজ করে দিচ্ছে, কিন্তু এই হোভারটা কি আপনি একটা ট্রানজিশন লিমিট করে দিতে পারতেছেন। আচ্ছা আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে লাস্ট টপিকে, আজকের দিনের জন্য লাস্ট টপিক, সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স এটা হচ্ছে আপনার সিএসএস এর খুব একটা ইম্পর্টেন্ট টপিকস এবং অ্যাডভান্স একটা টপিকস। আপনারা হয়তো অনেকে কাজ করেও থাকতে পারেন। ফ্লেক্স বক্স আসলে এই কথাটা আসলে সম্ভবত আসছে ফ্লেক্সিবল থেকে। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল থেকে সার্চ দিলে কি আসে, FLEX, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলে বাংলা মিনিং কি আসে, নমনীয়। ফ্লেক্সিবল দেখে সার্চ করি, ইমেজ দেখি কিছু আসে কিনা। ও মানে ইমেজ দেখে সার্চ দিলে এইরকম, এই দেখছেন একটা শরীরটাকে কতটা ফ্লেক্সিবল করতেছে। মানে একটা নর্মাল মানুষের শরীর এইভাবে কিন্তু করা সহজ না, তো এটাকে করার জন্য তাকে অনেক সাধনা করতে হচ্ছে, ফ্লেক্সিবল করা হচ্ছে। তো আমরা যখন এই HTML বা CSS এর কোড লিখি তখন তো আমরা নর্মাল যে শরীর এইরকম দাঁড়ায় থাকবে বা সোজা থাকবে, স্ট্রং। তো এটাকে আপনি ফ্লেক্সিবল করার জন্য আপনাকে একটা CSS ইউজ করতেই হবে। যে CSS কেন আমরা ইউজ করি সেটা তো আপনারা জানেনই। তো এই ফ্লেক্সিবল করার জন্য আপনাকে আসলে CSS টা ইউজ করতে হবে, সেটার জন্য আমরা ফ্লেক্সিবল নামে একটা জিনিস শিখবো আজকে। তো চলেন আমরা একটু ফ্লেক্সিবল হয়ে আসি।
তো ফ্লেক্সিবল হয়ে আসার জন্য আমাদের নর্মাল ভাবে যেটা করব, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ক্লাস নাম নেই, সেটা নাম হচ্ছে কন্টেইনার নেই, CONTAIN, কন্টেইনার। কন্টেইনার নামটা আমি এখনই বলার কারণটা হচ্ছে, আপনি এখানে কন্টেইনার লিখে সার্চ দেন, ইন্টার দেন, কন্টেইনার, তার মানে এটা একটা ক্লাসের নাম কন্টেইনার। এটা একটা মিনিংফুল নাম। এই নামটা আপনি সচরাচর ইউজ করে থাকবেন যখন আপনি বুটস্ট্র্যাপ ইউজ করে থাকবেন তখন। এখন এটা সম্বন্ধে বোঝার দরকার নেই। মনে করেন একটা কন্টেইনার, একটা পাত্র, এই পাত্রের ভিতরে আপনি অনেক কিছু কোড লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। বা এই কন্টেইনার জায়গায় আপনি আপনার নাম বা করিম বা সলিম টলিম কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যাই যেই নাম লেখে কোনো সমস্যা নাই। বা এটা একটা মিনিংফুল নাম কন্টেইনার, এটা একটা নাম। বাট এটার একটা, যখন আপনি বুটস্ট্র্যাপ ইউজ করে থাকবেন তখন কিন্তু এটার একটা মিনিংফুল আছে। কন্টেইনার লিখলে কিছু একটা করে দিবে সে অটোমেটিক্যালি যখন আপনি বুটস্ট্র্যাপে কাজ করবেন। তো আপাতত বোঝার দরকার না, আমি নাম একটা দিলাম কন্টেইনার। এখন তো একটু পরিচিত হয়ে নেন, যেহেতু সামনে আমরা বুটস্ট্র্যাপে কাজ করব। আচ্ছা, এর ভিতরে, আচ্ছা আমি এইভাবে কাজ না করে একটা কাজ করি, সেটা হচ্ছে ডট কন্টেইনার। এর ভিতরে আমরা কি করতে পারি, কন্টেইনার ভিতরে ডট বক্স নিতে পারি। 3টা বক্স নিলাম, কন্টেইনারের ভিতরে আমি 3টা বক্স নিলাম। তো এটার ভিতরে আমরা কিছু চাইলে লিখতেও পারি। আচ্ছা, এখানে আমরা কিছু একটা টেক্সটও আমরা লিখতে পারি। আসলে এমনিতে কোনো ট্যাগের ভিতরে না লিখে আমি কোনো একটা টেক্সট লিখি। আসলে সাপোজ হলো নাম দিলাম হচ্ছে বক্স 1, এটার নাম দিলাম হচ্ছে বক্স 2, এটার নাম দিলাম হচ্ছে বক্স 3। তো এইরকম আমি একটা কন্টেইনারের ভিতরে 3টা বক্স দিলাম, একটা বক্স 2, বক্স 3 এরকম নাম দিলাম। প্রত্যেকটা ক্লাসের নাম কিন্তু বক্স। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে এইরকম কিছুই আসে না, তেমন 3টা জিনিস চলে আসছে। এখানে আমরা এখনো কিছুই করি, একটা হাইট ওয়েট দিলে দেখতে ভালো লাগবে। আমরা এখানে আসি যে আমরা এই একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই বক্সটাকে ধরতে পারি, ডট বক্স, এর একটা আপনার হাইট ওয়েট দেন। হাইট দিলেন হচ্ছে আপনি সাপোজ 300 পিক্সেল, এরপরে দিলেন হচ্ছে ওয়াইড দিলেন হচ্ছে আপনি 200 পিক্সেল। এখন আপনারা যদি রিলোড দেন তাহলে দেখবেন যে এই সাইজ গুলা কিন্তু পেয়ে যাচ্ছে। আপনি এখন যেটা দেখতে বোঝার জন্য আপনি একটা বর্ডার দিতে পারেন, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আজকে কি একটু প্রেসার হয়ে যাচ্ছে নাকি? জি না ভাই, এইরকম আমরা বক্স, প্রথমত আমরা এইরকম আমরা একটা বক্স, 3টা বক্স নিলাম। এখন একটা কাজ করতে পারি, এই ফন্ট সাইজ গুলো আমরা চাইলে বাড়াতে পারবো কিনা বলেন তো? জি ভাই, আমরা ফন্ট সাইজ বাড়াতে চাই, তাহলে এই বক্সের ভিতরেই তো ফন্ট গুলো আছে, এই বক্সের ভিতরেই তো এই টেক্সট লেখাগুলো আছে। তো আমি এই বক্সের ভিতরে যদি আমি লিখে দেই যে ফন্ট সাইজ, সাপোজ আমি বলে দিলাম হচ্ছে 50 বা 40 বা 30 পিক্সেল দিলাম, তাহলে ফন্ট সাইজটা একটু বড় হবে, কারণ যেহেতু এটা বক্সের ভিতরেই আছে। আরো চাইলে করতে পারবো, যেহেতু দেখেন এটা একটু এই যে বর্ডার গুলা একটু দেখতে খারাপ লাগতেছে, চাইলে আমরা কি করতে পারি, এটা বর্ডার রেডিয়াস করতে পারি। বর্ডার রেডিয়াস আমরা সাপোজ দিলাম 5%, 5% বর্ডার রেডিয়াস করে দিবে, তো সেটা আমরা করতে পারি। 5% সে বর্ডার রেডিয়াস করে দিল। তো এইরকম আমরা অনেক কাজ করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আপনাদের মনে আছে কিনা, এই যে প্রত্যেকটা বক্স যদি আমি এর পাশাপাশি আনতে চাই তাহলে আমরা কি ইউজ করছিলাম বলতে এত পর্যন্ত? প্লট। এটা করছিলাম আমরা কি, ডিসপ্লে ইনলাইন, প্লট লেফট, এটা ইউজ করছিলাম না? এই একটা পর একটা চলে আসতেছে কিন্তু। তো আমরা আজকে আসলে এটা করব না, আমরা অন্য একটা ইউজ করব। সেটা হচ্ছে আমরা এই যে কন্টেইনারটা যেটা আছে, যে কন্টেইনার, এই কন্টেইনারটাকে ধরবো। এই কন্টেইনারটাকে ধরে ডট কন্টেইনার, এটাকে ধরে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দেব, ডিসপ্লে ফ্লেক্স। এই ডিসপ্লে ফ্লেক্স করে দিলে দেখেন সেম কাহিনীটা ঘটবে। আচ্ছা, এটাকে উঠাই দেই, এটা আগে দেই না দেই, এটা আমরা আগে উঠাই দেই, এটা উঠাই দিয়ে আমরা একটু সেভ দেই। নরমালি তো এই অবস্থা আছে, তাই না? আর
যদি আমরা ফ্লট লেফট আমরা এই বক্সের ভিতরে ফ্লট লেফট দেই তাহলে এটা চলে যাচ্ছে, কিন্তু আমরা ওটা করব না। আমরা এবার কি করব, কন্টেইনারটাকে ধরবো, কন্টেইনারটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। দেখেন এটা এই জায়গাতে পাশাপাশি চলে আসতেছে। আপনি হয়তো বলতেই পারেন যে তাহলে আমরা ফ্লট দিয়ে তো এইভাবে করতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্যটা আসলে শুধু এই 3টা বক্স এই পাশাপাশি আনা না, আমাদের আরো অনেক উদ্দেশ্য আছে। এই জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছি। তো আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স এই বক্সের ভিতরে করেন তাহলে তো আর হবে না, আপনাকে করতে হবে কন্টেইনারটাকে। এই যে কন্টেইনারের ভিতরে আপনি এই বক্সগুলো ডিজাইন করছেন, সেই এদের প্যারেন্টস, যে প্যারেন্টসটাকে আপনাকে ধরতে হবে। ধরার পর আপনাকে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। এতদূর পর্যন্ত আশা করতেছি বুঝছেন। যেটা ফ্লট লেফট দিয়ে করা হবে সেটা আপনার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করবেন, বা তাকে আপনাকে কি করতে হবে, ওদের প্যারেন্টস যে ক্লাসটা আছে সেই ক্লাসটার আন্ডারে এটা করতে হবে। এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আমরা একটা জাস্ট কাজ করতে পারি, এটার ভিতরে আমরা প্রত্যেকটাকে আমরা একটা কন্টেন্ট বলতে পারি। এই প্রত্যেকটা, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এগুলাকে আমরা কি করতে পারি, এগুলার নাম আমরা বলতে পারি হচ্ছে কন্টেন্ট। তো আমরা যদি আচ্ছা জাস্টিফাই নাম শুনতেন আপনারা, আমরা এই যে ওয়ার্ড ফাইলে আসি, এখানে আসি, এখানে আমরা হোমে আসি, সরি, এখানে আপনি কোন একটা টেক্সট লিখলেন, লেখার পরে আপনি এই জায়গা থেকে কি করতে পারেন, এইরকম করতে পারেন না, পারেন কিনা, মাঝখানে নিয়ে আসা বা এরকম করা। এই যে মাঝখানে যেটা নিয়ে আসতেছেন, এটাকে বলে হলো আসলে জাস্টিফাই। হ্যাঁ, যে আপনি প্রথমে এই লাইনটা এখানে লিখবেন, পরের লাইনটা আপনি আবার লিখবেন, এরকম হবে, লাইন বাই লাইন চলে আসবে, এরকম হবে ব্যাপার। তো আমরা এখানে একটা জাস্টিফাই করতে পারি, সেটা হচ্ছে যে আপনি জাস্টিফাই কন্টেন্ট নামে একটা অপশন আছে, এখানে আপনি বলে দিলেন যে আপনি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট যদি আপনি সেন্টার বলে দেন, যে আপনি এখানে হিট করেন, তাহলে দেখেন এটা এই 3টা সেন্টারে চলে আসবে, এই 3টা সেন্টারে আসবে। 3টা কেন আসলো, আপনি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কিন্তু আপনি এই কন্টেইনারকে করছেন, আর এই কন্টেইনারের ভিতরে কিন্তু 3টা আছে, এই জন্য এটা কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে তারা কিন্তু মাঝখানে চলে আসতেছে। আমরা আরো অনেক কাজ এটাতে করতে পারি, যেমন আপনি জাস্টিফাই কন্টেন্ট এখানে সেন্টার না দিয়ে আপনি স্পেস দেন, স্পেস বিটুইন দেন, প্রত্যেকটার মধ্যে একটা করে স্পেস নেবে, সমানভাবে একটা করে স্পেস নেবে। এখানে যে স্পেস, এখানেও সেই স্পেস, এখানে যে স্পেস নিচ্ছে সেখানে এখানেও সেই স্পেসটা নিয়ে নিচ্ছে। তো আপনি এই কাজটা করতে পারেন। আরো অনেকগুলো জিনিস আছে আপনি দেখতে পারেন, যেমন আপনি যাচ্ছেন যে না এটার এই পাশে যে স্পেস থাকবে সব জায়গাতে সবাই সেম একটা স্পেস পাবে, এখানে সম্ভবত আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পেস ইভেনলি নামে একটা অপশন আছে। তাহলে দেখবেন সবগুলোতে যেটা হবে সমানভাবে স্পেস নিয়ে নেবে, এই পাশে যে স্পেস, এই পাশে সেই স্পেস, এই পাশে সেই স্পেস, সমানভাবে সেম স্পেস সে নিয়ে নিবে। আপনার আরেকটা কাজও করতে পারেন, এখানে আরো অনেকগুলো কিছু আছে, আপনাকে এই জিনিসগুলো নিজে নিজে ঘাটাঘাটি করে দেখতে হবে যে এরকম কি আছে আসলে আছে। ফ্লেক্স ইন নামে একটা অপশন আছে, ফ্লেক্স ইন্ড, এই অপশন আপনি ক্লিক করলে দেখবেন যে এই পাশ থেকে শুরু করবে ইন্ড, এটা কিন্তু শুরু আর এটা হচ্ছে ইন্ড। তো ডিফল্টলি তো স্টার্ট থেকে শুরু করে, যখন আপনি ফ্লেক্স ইন দিবেন তখন এই পাশ থেকে শুরু করবে। এইভাবে বিভিন্ন আপনি কাজ করার জন্য আপনি সেটা কিন্তু করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন সেটা আমি বলি, যেমন এটা এখন কিভাবে আছে বলেন তো, এটা কলাম ওয়াইজ আছে না হচ্ছে রো ওয়াইজ আছে বলেন? রো ওয়াইজ আছে ভাই। এটা কিন্তু একটা কলাম মানে রো, আর কলাম কিন্তু এই দিকে, তাই না? তো আপনি চাইলে কিন্তু মনে করেন যে এটা হচ্ছে কলাম অনুযায়ী হবে। সাপোজ আপনি এটা হচ্ছে এটা না দিয়ে আচ্ছা এটা এরকমই থাকুক। সাপোজ আপনি চাচ্ছেন যে এটা কলাম অনুযায়ী হোক, না মানে নিচ উপর থেকে নিচে পড়তে এরকম ভাবে আসে থাকুক, তাহলে আপনাকে যেটা করতে হবে ফ্লেক্স ডেকোরেশন নামে একটা ব্যাপার স্যাপার আছে। এখানে দেখেন, এখানে বলে দেওয়া আছে কলাম, রিভার্স কলাম, রো টু ইত্যাদি, এই জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু একটা করে দেখতে পারেন যে কিভাবে কি হয়। আপনি যদি কলাম অনুযায়ী করতে চান তাহলে কলাম, যদি আপনি কলাম অনুযায়ী ডেকোরেশন করতে চান তাহলে দেখেন এটা কলাম অনুযায়ী হয়ে চলে আসবে। এটা একটা করে যে কলাম বাই চলে আসছে, কলাম বাই চলে আসছে। আপনি মনে করলেন যে এটা এই পাশে ছিল, তাহলে এখানে আসলো কেন? এটা ডিফল্ট ভাবে এই পাশে থাকার কথা, এখন যদি আপনি মনে করেন যে
মানে মেইন কথা হচ্ছে আপনি এখান থেকে যে এই যে টেক্সট ডেকোরেশনের মধ্যে কি কি আছে সব জিনিসগুলো আপনি কিন্তু একটা একটা করে দেখতে পারেন। হ্যাঁ, যেমন ফ্লেক্স ডেকোরেশনের ভিতরে কি কি আছে রো ওয়াইজ করতে পারবেন, সব ভাবে আপনি এগুলা দেখতে পারবেন, একটা একটা করে আপনি সব কিছু ভাবে দেখতে পারবেন। তো এটা হচ্ছে ফ্লেক্স বক্সের অনেক এইরকম ব্যাপার স্যাপার থাকে। আপনি ফ্লেক্সিবল, আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে একে ফ্লেক্সিবল হিসেবে ইউজ করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। তো এই জিনিসগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে ফ্লেক্স বক্স, এই ফ্লেক্স বক্স সম্বন্ধে যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ আপনি কিছু একটা পারেন কিছু একটা বললেন, তাহলে এটা জিনিসগুলো কিন্তু আপনি দেখবেন যে অনেকেই কাজ করে, কিন্তু এই জিনিসগুলো সবার যে সব নলেজ থাকে ব্যাপারটা তা না। আপনি ইউটিউবে অনেক কোর্স পাবেন, যেখানে হয়তো অনেক বিষয় নিয়ে থাকবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে পুরো একটা কোর্স থাকে না। হ্যাঁ, ফ্লেক্স বক্স শুধু আপনি যদি স্পেসিফিক গুগলে সার্চ দেন যে ফ্লেক্স বক্স, তাহলে আপনি পাবেন। ইউটিউবে আপনি লিখে সার্চ দিবেন বা গুগলে লিখে সার্চ দিবেন ফ্লেক্স বক্স, তাহলে আপনি, তারপরে না হলে আপনি একটু গুগল করবেন। হ্যাঁ, আপনি ফ্লেক্স বক্স লিখে সার্চ দেন না ইউটিউবে বা গুগলে, একটু সার্চ দেন ফ্লেক্স বক্স। হ্যাঁ, দেখবেন কত কি পাবেন। ট্রানজিশন লিখে সার্চ দেন, ট্রান্সফর্ম লিখে সার্চ দেন, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর আপনি জিনিস পাবেন। তো সবগুলা নিয়ে আপনি একটা একটা করে প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে ইনশাল্লাহ সাকসেস ইনশাল্লাহ চলে আসবে। তো ঠিক আছে, আমরা আজকে ক্লাস শেষ করি, অলরেডি আমাদের টাইম আপ, কথা বলতেও প্রবলেম হচ্ছে আবার। তাহলে আপনারা আজকে লিভ নিয়ে শুরু করেন, হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন।